বিপদের খেয়ে দে কাজকর্ম দিই, কোথাও তো কিছু নেই, আপনাকে আর পাহারা দিতে হবে না, ঘুমন দেখি। এসব কথোপকথন হতে হতে হঠাৎ যে বিপদ এতদিন আসবে আসবে করেও আসেনি, সেই বিপদ কানাইদের জীবনে হঠাৎ করে এসে যেন আছড়ে পড়ল এবং মুহূর্তের মধ্যে যেন তছনছ করে দিল সব কিছু। কোথায় তলিয়ে গেল আরামে ঘুমোতে চাওয়া ভুবন কাকা, কানাই অথবা মৈনাকবাবু? আর সে ওয়াটারপ্রুফ ফাইল, ওদের নৌকা চৌচির হয়ে গেল হঠাৎ সমুদ্রের তলদেশ থেকে আসা কিসের যেন একটা বিভৎস ধাক্কায়। ছিটকে পড়ে গেল ওরা তিনজনে তিন দিকে, রাতের আধারে সমুদ্রের কালো জলের কোনো অতলে। ওদের অভিযান কি তবে এভাবেই শেষ হয়ে গেল? কানাই কি তবে আর খুঁজে পাবে না সেই মোহময়ী চিরচেনা সুরের উৎস? নমস্কার, আমি এবং গপ্প চ্যানেল থেকে সৌভিক। ইতিমধ্যে আপনারা লেখিকা অনুরাধা হালদারের কলমে পাতালপুরীর গুপ্তধনের প্রথম পর্ব তো শুনেছেন। আজ আপনাদের শোনাব এই গল্পেরই দ্বিতীয় তথা অন্তিম পর্ব। তবে গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে ভুলবেন না। এতে আমাদের সমস্ত গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আপনি যদি এখনও এই গল্পের প্রথম পর্ব না শুনে থাকেন, তবে প্রথমে গিয়ে প্রথম পর্বটা শুনে নিন। তারপর আপনার জন্য রয়েছে দ্বিতীয় তথা অন্তিম পর্বের একটি নতুন মোড়। তাহলে বেটার এক্সপিরিয়েন্সের জন্য কানে হেডফোনটা পরে নিন, আর শুরু করছি আজকের বিশেষ নিবেদন, লেখিকা অনুরাধা হালদারের কলমে পাতালপুরীর গুপ্তধনের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। না, কানাইয়ের জীবনহানি হয়নি। কিভাবে জানি কানাই বেঁচে গেছে? ঠিক কতদিন, কত মাস কিংবা কত বছর যে সে ঘুমিয়েছিল কিংবা অচেতন হয়েছিল তা সে নিজেও জানে না। যখন তার জ্ঞান ফিরল, তখন মনে হলো যেন বহু বছর পর আবার সে বেঁচে উঠেছে। কিন্তু কোথায় আছে সে? ধর্মর করে উঠে বসে চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো, কিন্তু এত গভীর আধারে কিছুই যেন ঠাহর করা যায় না। শুধু অনুভব করল একটা অতীব নরম কোনো শয্যায় শুয়ে আছে। তার শরীরে মনে যেন লেগে আছে এক আদর যত্নের প্রলেপ। কানাই তার শরীরে হাত বুলিয়ে দেখল মোলায়েম রেশমের মতন কোনো বস্ত্র সে পড়ে আছে। কানাই হতবাক হয়ে গেল। সেই যে হঠাৎ কি একটা আঘাতে পড়ে গেল সমুদ্রে, তারপর শ্বাস নেওয়ার কি আপ্রাণ চেষ্টা, মনে হচ্ছিল মরে যাবে, কিন্তু তারপর আর কিচ্ছু মনে নেই। ওরা কোথায়? ভুবন কাকা, মৈনাকদা, ওরা কি তবে মারা গেল? কানাই কি বেঁচে আছে, নাকি মৃত্যুর পর স্বর্গ অথবা নরকে এরকম ভাবে তাকে রাখা হয়েছে? আচ্ছা, মৃত্যুর পর কি হয়? কানাইয়ের মাথার মধ্যে জট পাকিয়ে গেল। আর কিছু ভাবতে ইচ্ছে করছে না তার। চোখটা কেমন ভারী হয়ে আসছে। আবার মনে হচ্ছে মখমলি বিছানায় মুখ গুঁজে কোনো ভাবনা চিন্তা না করে সুখনিদ্রায় মগ্ন হতে। এমন সময় সে ঘুটঘুটে অন্ধকার জগতে হঠাৎ যেন কি এসে দাঁড়ালো খুব গোপনে। তার মৃদু উপস্থিতিতে কানের সুখনিদ্রা ছেড়ে সচকিত হয়ে উঠল। টের পেল কানাই ভয় পেয়ে চিৎকার করে উঠল, কে 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 তুমি? উত্তরে ভাষা ভাষা আবছা একটা মেয়েলি মৃদু হাসি শোনা গেল। তা যেন ক্ষণিকের মধ্যে মিলিয়েও গেল। আবার বাতাসের মধ্যে পাতলা আর মেঘের মতো নরম এক শাড়ির আঁচল খেলে গেল কানাইয়ের শরীরের উপর দিয়ে। কোনো নারী তার প্রণয়ের আদরে লজ্জা পেয়ে ছুটে যাওয়ার সময় যেমন তার শাড়ির আঁচলের ছোঁয়া পায় তার প্রেমিক, ঠিক তেমন। কানাই বিস্মিত হল। পরক্ষণেই একটা মোমবাতি জ্বলে উঠল। ঘুটঘুটে অন্ধকার থেকে হঠাৎ আলো এলে যেমন হয়, কানাইয়েরও তাই হলো। তারপর ধীরে ধীরে তার চোখে ধরা দিল সব। একই কানাইয়ের মনে হলো কত শতাব্দী প্রাচীন এই ঘর, ঘর না প্রাসাদ,
চারিদিকে প্রাসাদের আভিজাত্য চোখে পড়ছে। গল্পে শোনা পালঙ্ক, সিংহাসন সবই তো আছে। একটা অতীব সুন্দর নকশা করা পাত্রে খাবার রাখা আছে। কানাই ভাবল হয়তো তার জন্যই খাবার রাখা হয়েছে। সে অন্ধকারের মধ্যে যার অস্তিত্ব কানাই অনুভব করেছিল, সে তবে সত্যি এসেছিল। আর সেই তবে খাবার, আলো সব রেখে গেছে। কে এই রহস্যময়, যার মৃদু হাসির শব্দ শুনেছিল কানাই? কানাই ভাবল সে হয়তো মুখোমুখি আলাপে ইচ্ছুক নয়, তাই বোধহয় কানাই সচেতন হয়েছে দেখেই নিঃশব্দে বাইরে চলে গেছে। কানাই তার চলে যাওয়ার পথে সে বিরাট খোলা দরজার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। ই বাবু, ওঠ। আর কত ঘুমাইবি রে? উঠে কাজ কাম কর, খাবার দাবার খা। আমি কিন্তু এই এক কথার মানুষ বটে। তোকে তুলে আনছি ঠিক কথা বটে, তবে তোকে শুধু মুধু বইসে খাওয়াতে পারবো ক্লাই? খেতে খাইতে হবে, এই বলে রাখলুম। কি যেন বারবার খোঁচা মারতে লাগলো মৈনাক বাবুর গায়ে। এতক্ষণ সে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। অস্পষ্ট মেইলি গলায় কিসব যেন কথাবার্তা তার কানে সমুদ্রের গুঞ্জনের মতন ঠেকছিল। এবার আরও এরকম একটা খোঁচা খাওয়ার পর তার চেতনা ফিরল। ধর্মর করে উঠে বসে এদিক ওদিক তাকাতে লাগলো। সে মরে গেছে নাকি বেঁচে আছে? কোথায় আছে সে? এরা কারা? আর কানাই আর কাকা কোথায় গেল? তারপর চোখ গেল সে অস্পষ্টভাবে শুনতে পাওয়া বকবকানির মালকিনের দিকে। চোখ আটকে গেল মৈনাকে। গভীর কৃষ্ণবর্ণ, দূর থেকে দেখেও বোঝা যায় কি মোলায়েম ত্বক, ছিপছিপে তন্নি, বোধহয় কোনো সাঁওতাল তরুণী। মুখখানা খানিকটা লম্বাটে, চোখে কি গভীর মায়াবী দৃষ্টি। চোখের পল্লবগুলো কি বড় বড়, নাক, ঠোঁট সে যেন ঈশ্বর পরম যত্ন নিয়ে বানিয়েছে। সে ঠোঁটে চুম্বন করতে পারলে বোধহয় যে কোনো পুরুষ কয়েক লক্ষ জন্ম এড়িয়ে চলতে পারবে। নৃত্যরত উর্বশীর উন্মাদনা এবং মদিরার পাত্র ছুঁড়ে ফেলে পরিত্যাগ করতে পারবে যাবতীয় বিলাসিতা। সদ্য স্নান করা কোঁকড়ানো চুল এলিয়ে আছে কোমরের নিচ অব্দি। মৈনাকে সে চুল দেখে মনে হলো কয়েক লক্ষ রঙিন প্রজাপতি। হালকা নীলচে রঙের একখণ্ড শাড়ি বুকের কাছে পেঁচানো, ঢাকা আছে তার উন্নত স্তনযুগল। সদ্য কৈশোর পেরিয়ে যৌবনের আলতো ছোঁয়ায় এই কিশোরী যেন হয়ে উঠেছে পৃথিবীর সর্বোচ্চ সুন্দরী। শাড়িটার দূরত্ব হাঁটুর নিচ অব্দি, উন্মুক্ত বাহু আর পদযুগল, কি অপূর্ব! মৈনাকবাবু তাকিয়ে রইল অপলক দৃষ্টিতে। আর তার মুহূর্তের মধ্যে ভুলে যেতে ইচ্ছে করল সব কিছু। মনে হলো এমন অপূর্ব সুন্দর পৃথিবীতে আর একটিও নাই। সে এমন মোহময় রূপ জীবনে আর কখনো দেখেনি, আর হয়তো দেখবেও না। এরূপ দেখার জন্য হয়তো মানুষকে অপেক্ষা করতে হয় কত জনমের পর জনম ধরে। তবে কি এই রূপকেই রাধার রূপ বলা যায়, নাকি তার থেকে আরো বেশি? মৈনাকবাবুকে ওরকম অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে মেয়েটা আবার একটা খোঁচা মেরে বলল, এই বাবু, ওঠ। কি দেখিস? মুখে তো সিন বিকলাই, এ দেশও তো সিন বিকলাই। তুই তো নদীর কিনারে পইরে ছিলি, মু তোকে তুলে এনেছি বটে। এখন উঠ, চল। মৈনাকবাবুকে হাত ধরে উঠিয়ে প্রায় টানতে টানতে নিয়ে চলল পাশের আরেকটা ঘরে। ঘরের ছাউনি দেওয়া ছোট ছোট টঙের মতো মাটির বাড়ি, কি অপূর্ব সব! ঝকঝকে তকতকে দেওয়ালগুলোতে আলপনা আঁকা। ঘরের মেঝেতে তালপাতার বিরাট বিরাট চাটাই বিছিয়ে কত কি খাবারের আয়োজন করা হয়েছে, যেখানে আরো 3 জন বয়স্কা মহিলা তাকে আপ্যায়ন করে যত্ন করে খাওয়ালেন। কি অপূর্ব আন্তরিকতা তাদের যত্নে! চিড়ে, দই, খেজুর, গুড়, মাটির গিলাসে ঘন মোষের দুধ, আরো কত বুনো ফলমূল, কি অপূর্ব তার স্বাদ! মৈনাকবাবু এসবের ঋণ কি জীবনে কখনো শোধ করতে পারবেন?
ভুবন কাকার জ্ঞান ফেরার পর পিটপিট করে চারিদিকে তাকিয়ে দেখল ঘন জঙ্গল। তার মধ্যিখানে এক জায়গায় ঘাসের উপর সে শুয়ে আছে, হাত পা আষ্টে পৃষ্ঠে বাঁধা। ঘুমন্ত অবস্থায় হঠাৎ জলের মধ্যে ডুবে যাচ্ছিল সে। তারপর শ্বাস নিতে পারছিল না। ভাবছিল এইবার বুঝি মারা যাবে, কিন্তু জলে পড়ার পর কি তার হাত পা বাঁধলো এবং জঙ্গলের মধ্যে যে কিভাবে এলো এটা কিছুতেই ভেবে পেল না। ভয় তার বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে লাগলো। মনে মনে ভাবল সে বোধহয় কোনো আদিবাসীদের খপ্পরে পড়েছে। আদিবাসীরা নাকি সভ্য মানুষ দেখলে পুড়িয়ে রান্না করে খায়। কাকা চোখ বন্ধ করে মরার মতো পড়ে রইল। মনে মনে ইষ্ট নাম জপ করতে লাগলো। জ্ঞান ফেরার পর প্রায় আধ ঘন্টা এভাবে পড়ে থাকার পর হঠাৎ মানুষের পায়ের শব্দ পাওয়া গেল। জঙ্গলের লতাপাতার উপর থেকে মানুষ হেঁটে আসলে যেমন শব্দ হয় ঠিক তেমনই শব্দ। কাকা ভয় পেয়ে কুঁকড়ে গেল। সেই পায়ের শব্দ ধীরে ধীরে যেন তার একেবারে কাছে আসতে লাগলো। তারপর হঠাৎ তাদের কণ্ঠস্বর শোনা গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারা আদিবাসীদের মতন কথা বলছে না, সম্ভবত বিদেশি কোনো ভাষায় কথা বলছে। এটা কি ইংরেজি ভাষা? ভুবন কাকা চোখ পিটপিট করে দেখল সত্যি ওরা বিদেশি। সাদা চামড়ার লম্বা লম্বা চারজন মানুষ। ওরা কোথা থেকে কি যেন এনে বোধহয় কিছু একটা করতে আরম্ভ করেছে। ভুবন কাকা আরও ভালো করে দেখার জন্য সাবধানে মুন্ডু ঘুরিয়ে যেই না চোখ পিটপিট করেছে, অমনি একটা সাদা চামড়া লোকের চোখ পড়ল কাকার দিকে। সে লোকটা তৎক্ষণাৎ চেঁচিয়ে বিদেশি ভাষায় তার সঙ্গীদের কি যেন সব বলল। সঙ্গে সঙ্গে চারজন এসে কাকাকে ঘিরে ধরে বিদেশি ভাষায় ধমকাতে লাগলো। ধমক চমক আর ভালোবাসার কথা সে যে ভাষাতেই বলা হোক না কেন, একে অন্যের ভাষা না বুঝলেও এগুলো ঠিক কিভাবে জানি মানুষ কিংবা অন্যান্য জীব সবাই বুঝে যায়। ভুবন কাকার ক্ষেত্রেও ঠিক তাই হলো। ওদের বিতিকিচ্ছিরি হরবরে চরবরে ভাষায় প্রচণ্ড ধমকে কাকার অজ্ঞান হবার ভান করে থাকতে পারল না। কাকা ভয় পেয়ে বলে উঠল, আমি কিছু করিনি বাপ, আমাকে ছেড়ে দাও। আমারে বেঁধে রেখেছো কেন বাসা? লোকগুলো একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। অর্থাৎ কাকার ভাষা তারা কিছুই বোঝেনি। কাকার দিকে কটমট করে তাকিয়ে কি যেন ভেবে তার হাত পায়ের বাঁধন খুলে দিল হঠাৎ। এতক্ষণে কাকার পেটের মধ্যে যেন চুইচুই করছিল খিদে। ওদিকে ওরা চারজনে গোল হয়ে একটু দূরেই বোধহয় খেতে বসেছে। খাবারের গন্ধ নাকে আসতেই খিদে যেন তার দ্বিগুণ পেয়ে গেল। কোনো উপায় না পেয়ে শেষে কাকা ওদের মধ্যিখানে গিয়েই ধপাস করে বসে পড়ল। ওরা আবার কাকার দিকে কটমট করে তাকিয়ে একটা কাগজের থালায় রুটির মতন দেখতে কিছু একটা খেতে দিল। কাকা ভয় ভয় ওদের দিকে তাকাতে তাকাতে সেই খাবারই ছিঁড়ে ছিঁড়ে খাপলা করে মুখে পুড়তে লাগলো। খাবারের স্বাদ যেন অতীব জঘন্য। কাকার চোখ মুখ মুচকে গেল, কিন্তু খিদের চোটে ওই জঘন্য খাবারই জোর করে গিলতে শুরু করলো সে। হঠাৎ কাকার চোখ পড়ল ওদের একজনের হাতের দিকে, মৈনাকবাবুর সেই ওয়াটারপ্রুফ ফাইলটা। তারপর খাবার শেষ করে কাকার সামনেই সেই 3টে সবুজ পাথর বের করে নিল ওরা। আর বিদেশি ভাষায় কি সব জোরে জোরে বলতে বলতে সেই ফাইলটা কাকার পায়ের সামনে ছুঁড়ে ফেলে দিল। কাকার কিছুই বোধগম্য হলো না। শুধু এটা বুঝতে পারল পাথরগুলো যে মূল্যবান সেটা ওই 4টে লোক জানে। তাই পাথর নিয়ে ফাইলগুলো ছুঁড়ে ফেলে দিল। এরপর ওরা কোথায় জানি চলে যেতে লাগলো। কাকা ওদের ফেলে দেওয়া ফাইলটা কুড়িয়ে নিয়ে দৌড়ে ওদের সঙ্গ নিতেই সাদা চামড়াওয়ালা লোকগুলোর মধ্যে একটা লোক কাকার গলা চেপে ধরে এক হাতে চাগিয়ে উপরে তুলে চোখ মুখ বিকৃত করে আবারও বিদেশি ভাষায় কি জানি সব বলল। আর তারপরেই কাকাকে ধপাস করে ফেলে দিয়ে ওরা চারজন চলে গেল। কাকার দমটা যেন বন্ধ হয়ে গেছিল। কি শক্তি লোকটার গায়ে, যেন একটা মহিষাসুর। কাকা ভালোভাবেই বুঝতে পারল তারা কাকাকে আর সঙ্গে নিতে চায় না। তবে কাকাকে যে কেন তারা বাঁচালো আর কেনই বা হাত পা বেঁধে রাখলো, অন্যদিকে কানাই আর মাস্টারমশাই কোথায় চলে গেল তা কাকার বোধগম্য হলো না। ওদের জন্য আর নিজের দুর্দশার জন্য তার চোখে জল এলো। তার তবু বয়স হয়েছে, কিন্তু কানাই আর মৈনাকবাবু তাদের কতটুকুই বা বয়স? তারা যদি জীবিত না থাকে ভেবেই যেন কাকার বুকের মধ্যে হু হু করে উঠল। কাকা বুঝতে পারল না সে ঠিক কী করবে এখন। এদিক ওদিক ভাবনা চিন্তা করেও যখন কোনো উপায় বের করতে পারল না, তখন ঈশ্বরের নাম নিয়ে সামনের দিকে হাঁটা আরম্ভ করল সে। চারিদিকে গভীর জঙ্গল,
গা ছমছমে পরিবেশ। কাকার ভয় ভয় করলেও সমস্তটাই সে ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যেদিকে দু চোখ যায় সেদিকেই চলতে লাগলো। ওই মেয়েটার নাম মহু। ওর মতো এই গ্রামটাও কি অপূর্ব সুন্দর। মৈনাকবাবুকে যেন এক অদ্ভুত সুন্দর অনুভূতি গ্রাস করে ফেলেছে। সে অনুভূতি তার শরীর মন সবটা যেন আচ্ছন্ন করে রেখেছে। মন্ত্রমুগ্ধের মতো শুধু তাকিয়ে আছে প্রকৃতির দিকে। এ যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন অপূর্ব কোনো এক গ্রহ কিংবা সভ্য পৃথিবী থেকে বহু দূরে কোনো রূপকথার রাজ্য। চারিদিকে ঘন জঙ্গল। সেই জঙ্গলের কিছু অংশ পরিষ্কার করে একসময় এই আদিবাসী টুলু জনজাতি এসে বসবাস শুরু করে। এরা সংখ্যায় খুবই নগণ্য। সভ্য জগতের সঙ্গে কোনো রকম যোগাযোগ এখনো পর্যন্ত এদের নেই। সমস্তটাই যেন এদের প্রাকৃতিক, কোনো কৃত্রিমতার ছোঁয়া এখানে নেই। ছোট ছোট খড়ের ছাউনি, মাটির ঘর, নিখুঁত করে গোবর মাটি লেপা, গোলা ভরা ধান, গবাদি পশু সমস্তটাই ওদের নিজস্ব সৃষ্টি। সামনে থেকে কুলকুল শব্দে বয়ে যাচ্ছে নদী। নদীর ধারে সোনার মতো চিকচিক করে বালি। ওরা বলে এই নদীর বালিগুলো সব সোনার। বন থেকে লাল নীল ফুল কুড়িয়ে এনে কাপড় রং করে ওরা। আর ওই যে বনে তুলোর গাছ, তার থেকে সুতো বানিয়ে পোশাক তৈরি করে ওরা নিজেরাই। গল্প শুনতে শুনতে মৈনাকবাবু যেন হারিয়ে যায় ভাবের জগতে। ভালোবেসে ফেলে ওদের সব কিছুকে। সবাই যখন খাটাখাটনি করে সন্ধ্যাবেলা এক জায়গায় জড়ো হয়, ওই নিকানো বড় উঠোনটার মধ্যিখানে মোহ আর নেশা ভুলিয়ে দেয় ওদের সারা দিনের পরিশ্রম আর কষ্ট। পুরুষেরা মাথায় পালক গুঁজে আর মেয়েরা তাদের সুগন্ধি তেল মাথায় মেখে রঙিন কাঁচা কাপড়টা জড়িয়ে খোঁপায় বুনো ফুল গুঁজে বুনো সুরে গেয়ে ওঠে এক অপূর্ব গান। একজন মাদল বাজাতে শুরু করে, আর মেয়ে পুরুষ একে অন্যের হাত ধরে একই ছন্দে একই ভঙ্গিতে নৃত্যে মেতে ওঠে। মাঝখানে জ্বলতে থাকে আগুন। এ আগুন যেন এক আনন্দযজ্ঞের। এ আগুন যেন ঝলসে দেয় সমস্ত কালিমাকে। মৈনাকবাবুর মনটা হালকা হয়ে যায়। তারও ইচ্ছে করে মাথায় পালক গুঁজে ওই মেয়েটার হাত ধরে ওরই ছন্দে মেতে উঠতে। প্রায় 4-5 দিন কেটে গেছে মৈনাকবাবুর এই গ্রামে। সবটা যেন স্বপ্নের মতো মনে হয়। মাঝে মাঝে কানাই আর ভুবন কাকার কথাও মনে পড়ে। মনে পড়ে সেই নৌকা দিয়ে সমুদ্রে পাড়ি দেবার কথা। এখানে টুকটাক কাজ করতে হয় মৈনাকবাবুকে। এই যেমন গবাদি পশুর ঘাস গোয়ালে দেওয়া কিংবা কুয়ো থেকে জল তোলা। সে যদিও অতি সামান্য, তবু সারা দিনটা কাজের মধ্যে কেটে যাচ্ছে তার। বিকেলবেলাটা সে পুরো ফাঁকা পাচ্ছে। তাই বিকেলবেলায় একা একা পায়চারি করে বেড়ায় ওই সোনা নদীর ধারে। আজও প্রতিদিনের মতো পায়চারি করছিল সেখানে। হঠাৎ মুহু এসে খপ করে হাতটা ধরে বলল, ই বাবু, ইকা ইকা আছিস? শোন আমার লগে বুনে কাঠ আনতে যাই, আমারও ভালো লাগবে। যাবি? কত ফল আর ফুল আছে, পশু পাখি আরো কত কি আছে বটে। তুই তো কখনো দেখিস লাই। তুই যদি যেতে চাস তোকে ঘুরে দেখাবক। যাবি? মুহু সেই মায়াবী চোখ দুটো তুলে মৈনাকবাবুর দিকে তাকালো। সে চোখের চাহনিতে যেন মোহ আর নেশা। মৈনাকবাবু সে আহ্বান এড়াতে পারল না। মৃদু হেসে বলল, জঙ্গলে এত কিছু আছে তা আমি কখনো দেখিনি বলছো? তাহলে তো যেতেই হবে দেখছি। মৈনাকবাবু রাজি হওয়ায় মুহুর চোখ মুখ খুশিতে ঝলমল করে উঠল। মুহু মৈনাকবাবুর হাত ধরে নিয়ে চলল সেই সোনা নদীর পাশ দিয়ে বনের পথে। প্রথমে হালকা জঙ্গল থেকে শুরু হলেও ধীরে ধীরে তারা প্রবেশ করল গভীর ঘন জঙ্গলের মধ্যে। চারিদিকে কোথাও উঁচু উঁচু বৃক্ষ, কোথাও বা ছোট ছোট নাম না জানা বাহারি ফুল গাছ। সেখানে কত লক্ষ লক্ষ রং বেরঙের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। কোথাও বা মাঝারি ফলের গাছ, কোথাও ঘন অন্ধকার, আবার কোথাও বা এসে পড়েছে মিঠে রোদ্দুর। এ যেন এক আশ্চর্য আলো ছায়ার খেলা। মুহু আঙুল দিয়ে দিয়ে সব দেখাচ্ছে। কখনো বলছে, জানিস এই টকটকে লাল ফুলটার নাম টুকরি। আমরা ওকে নিয়ে যাই
কাপড় রঙিন করার লগে, খুব রঙ ওর। আবার কখনো জোরে চিৎকার করছে, খিলখিল করে হেসে উঠছে, আর জঙ্গলে অদ্ভুত এক প্রতিধ্বনি হচ্ছে। কখনো বা কোনো ফল জোর করে মৈনাকবাবুর মুখে গুঁজে দিয়ে বলছে, তো খাইছিস কখনো এই ফলটো? মৈনাকবাবু যেন সেই বনানীর মাঝে মুহুর বাচ্চা মেয়েগুলো, ওর ছুঁয়ে ফেলাগুলো অবাক হয়ে উপভোগ করছে। মাঝে মাঝে মনে পড়ে চলে যাওয়ার কথা। তখনই বুকের ভেতরটা যেন চিনচিন করে ওঠে তার। মুহুর মুখটা ভেসে ওঠে। মুহু কিন্তু এসবের মধ্যেও ঠিকই নিজের কাজ করে যাচ্ছে। কি চটপটে হাতের শৈলী তার! কথার মাঝেই সরু সরু আঙুলগুলো চালিয়ে কাটারি দিয়ে কেটে নিচ্ছে গাছের শুকনো ডালপালা। কোথাও থেকে চট করে ফল পেরে নিয়ে কোঁচর ভর্তি করছে, কিংবা আজ সন্ধেবেলা খোঁপায় গোজার জন্য পেরে নিচ্ছে বাহারি কত ফুলের স্তবক। এভাবে গল্প আর কাজ করতে করতে তারা গ্রাম থেকে বহু দূর এক গভীর বনের মধ্যে কখন যে পৌঁছে গেল, দুজনের কেউই তা খেয়াল করতে পারল না। এদিকে ধীরে ধীরে সন্ধ্যা নামতে শুরু করেছে। ওরা দুজনে আরও বেশ খানিকটা চলার পর মুহু হঠাৎ থমকে দাঁড়িয়ে চারপাশটা দেখে নিয়ে মৈনাকবাবুর মুখের দিকে তাকিয়ে বলে উঠল, এ বাবু, তোর সাথে বক বক করতে করতে কত দূর চলে আসলুম রে, খেয়ালই করিলাই। ফিরতি ফিরতি তো রাত হয়ে যাবে, কি হবে? মৈনাকবাবু মুহুর মৃদু ভয় পাওয়া মুখের দিকে তাকিয়ে বলল, কি আবার হবে মোহু? আবার গল্প করতে করতেই না হয় ফিরে যাওয়া যাবে। মুহু তখন দারুণ ভয় পেয়ে বলল, সেটা লয় রে বাবু, সন্ধ্যের পর এ জঙ্গলে আমরা আসিলাই, জন্তু জানোয়ার বের হতে পারে। মৈনাকবাবু তখন বলল, ভয় কি মোহু? তোমার কাছে কাটারি আছে, তীর ধনুক আছে, আর আমিও তো আছি নাকি? মুহু মৈনাকবাবুর এই কথায় হঠাৎ যেন হতভম্ব হয়ে গেল। মৈনাকবাবুর মুখের দিকে তাকিয়ে হঠাৎ করেই যেন ভীষণ লজ্জা পেল সে। লজ্জার চোখ এড়ালো না মৈনাকবাবুরও। তারপর ওরা কথা বলতে বলতে যেই বাড়িমুখ হয়ে ফিরতে যাবে, এমন সময় জঙ্গলের মধ্যে থেকে যেন একটা ক্ষীণ অদ্ভুত শব্দ পাওয়া গেল। দুজনে চমকে উঠল, ভয়ও পেল প্রথমে। ওরা ভাবল হয়তো কোনো বন্য জন্তুর আওয়াজ। তারপর মৈনাকবাবু ভালো করে খেয়াল করার পর বলল, মোহু, এ জন্তু জানোয়ারের শব্দ নয় গো, এ কোনো মানুষের গোঙানির শব্দ মনে হচ্ছে। তৎক্ষণাৎ সেই ক্ষীণ শব্দ তরঙ্গ অনুসরণ করে আরো খানিকটা এগিয়ে গেল ওরা। পরন্ত বেলার ক্ষীণ আলোয় দুজনে দেখল সত্যি একটা মানুষ গাছের তলায় উপর হয়ে পড়ে আছে। ওরা সঙ্গে সঙ্গে এগিয়ে গেল সেখানে। দেখা গেল বয়স্ক একটা লোক। মৈনাকবাবু এগিয়ে গিয়ে লোকটিকে চিৎ করে শোয়াতেই চমকে উঠল, হে কি, এই যে ভুবন কাকা! মৈনাকবাবু চেঁচিয়ে উঠলেন। মোহু হতভম্ব হয়ে গেল, বলল, এ বাবু, তুই একে চিনিস নাকি রে? মৈনাকবাবু শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। কানাই সেদিন আর বাইরে যায়নি। খাবার খেয়ে প্রচণ্ড ক্লান্তিতে আবার এলিয়ে পড়েছিল নরম বিছানায়। সে যেন হারিয়ে যাচ্ছিল কোথায়, অন্য কোনো জগতে। কিছুতেই মনে করতে পারছিল না। সবকিছু তার যেন খুব চেনা চেনা লাগছে। সেই যে নারীর মৃদু হাসি শুনেছিল, বোধহয় তার আঁচলের স্পর্শ লেগেছিল কানাইয়ের শরীরে। তবে সেই স্পর্শ যেন কানাইয়ের মনে হয়েছিল অতি পরিচিত। কেন এমন মনে হচ্ছে কানাইয়ের? সবটাই কি মনের ভুল? তারপর ধীরে ধীরে সে এক গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে। ঘুম ভাঙে অনেক পরে, বোধহয় মধ্যরাতে। সেই সুর, যে সুর কানাইকে আনমনা করে তুলত, যে চিরপরিচিত সুরেলা কণ্ঠের অদ্ভুত রাগিনীতে কানাইয়ের মনে হতো ছোট্ট ডিঙি নৌকাটা নিয়ে এই মহাসমুদ্রে পাড়ি দিতে। সেই কণ্ঠ আরো স্পষ্ট, আরো কাছে। কে গাইছে এমন করে? এই সুর যেন কানাইকে ভীষণভাবে টানছে। কানাই আর শুয়ে থাকতে পারল না। কেমন মন্ত্রমুগ্ধের মতো যেন গভীর আধারে চলতে লাগলো সেই সুর অনুসরণ করে। তারপর সেই প্রাসাদের কত অলি গলি, কত বারান্দা পেরিয়ে প্রবেশ করল একটা বিরাট ঘরে।
রাতের আঁধারে স্পষ্ট কিছুই নয়, সবটা যেন স্বপ্নের মতো। তবু অনুভব করা যায় এ ঘর থেকে ছড়াচ্ছে তীব্র একটা মিষ্টি সুগন্ধ। বেল ফুল, জুঁই ফুল, রজনীগন্ধা, গোলাপ, যেন যেন আরো কত শত সুগন্ধি ফুল, যেন পরম যত্নে কারো বাসর সাজানো হয়েছে। কানাই ঘরে প্রবেশ করতেই সে কণ্ঠ থেমে গেল। তারপর ধীরে ধীরে ঘরটা তার কাছে স্পষ্ট হয়ে উঠল। কানাই স্মৃতি হারাচ্ছে, সব সব ভুলে যাচ্ছে। তার মা, মালতী, বাবা রামচরণ, বাড়ি, না না আর কিছুই মনে নেই, সব ভুলে গেছে কানাই। এখন তার চোখের সামনে যেন স্পষ্ট হয়ে উঠছে এক এক অন্য কোনো যুগের ছবি, আলাদা কোনো স্মৃতি। কানাইয়ের গায়ে রাজ পোশাক, মাথায় যুবরাজের পাগড়ি। প্রজারা সবাই ছুটে আসছে, প্রণাম করছে। এরই মাঝে ঘোড়া ছুটিয়ে সে চলে যাচ্ছে অন্য কোনো রাজ্যে। সেখানে একটা বাগানের মধ্যে অতি গোপনে অপেক্ষা করে আছে তার প্রেয়সী, তার পিতা স্বয়ং সম্রাট অশোক। শত্রু রাজ্যের যুবরাজকে যে সে কিছুতেই জামাতা হিসেবে মেনে নেবে না, কি হবে এই গভীর প্রণয়ের? মনে পড়ছে সব, অন্য এক জীবনের কথা, অন্য এক জন্মের কথা। সে তখন এমন দরিদ্র কানাই ছিল না, ছিল যুবরাজ দেবদত্ত আর তার প্রেয়সী কুমারী চারুমতি। সম্রাট অশোকের সবচেয়ে প্রিয় পত্নী অসন্ধিমিত্রা ছিলেন নিঃসন্তান। অসন্ধিমিত্রা চারুমতিকে দত্তক নেন, তারপর নিজ সন্তান রূপে প্রতিপালন করতে থাকেন। তবে চারুমতি অশোকের নিজ কন্যাই। চারুমতি ছিলেন অশোকের উপপত্নীর কন্যা। অশোক চারুমতিকে ভীষণ ভালোবাসতেন। বৌদ্ধ ধর্ম নেওয়ার আগে অশোক ছিলেন চাঁড়াল। লক্ষ লক্ষ মানুষের হত্যা হয়েছে তার হাতে। তবে তিনি জানতেন না চারুমতির গোপন প্রণয়ের কথা। জানলে হয়তো দেবদত্ত কিংবা চারুমতিকে হত্যা করতেও তিনি দুবার ভাবতেন না। চারুমতি নিশ্চিত জানত তার পিতা কিছুতেই এই সম্পর্ক মেনে নেবে না। তিনি তার প্রেমিক দেবদত্তকে বললেন কোথাও নির্জনে কিংবা বহুদূরে অরণ্য মাঝে তাদের দুজনের একান্ত গোপন একখানা প্রাসাদ তৈরি করতে, যে প্রাসাদের খবর জানতে পারবে না বাইরের পৃথিবীর কোনো জনপ্রাণী। অতঃপর প্রাসাদ তৈরি হলো বঙ্গোপসাগরের দক্ষিণে। বিলাসবহুল এক প্রাসাদ, দাসী চাকর সবকিছুরই রমরমা। অরণ্য মাঝে সে এক মিলন উৎসবে মেতে উঠেছে সবাই। দেবদত্ত যেন অরণ্যের মাঝেও রচনা করেছেন ছোট্ট একটা রাজ্য। অরণ্যের মাঝে টিকে থাকার জন্য এনে বসিয়েছে কিছু সাঁওতাল টুলু সম্প্রদায়ের মানুষকে। সাধারণ প্রজা যুদ্ধ করে টিকে থাকতে পারবে না এ জলজঙ্গলের সাথে, তাই এই ব্যবস্থা। এবং একদিন পূর্ণিমা রাতে রাজকুমারী চারুমতি দেবদত্তর ঘোড়ায় চড়ে চুপিসারে পাড়ি দিলে সেই অতি গোপন তাদের স্বপ্নের রাজপ্রাসাদের উদ্দেশ্যে। ওরা ফিরলেই এই অরণ্য মাঝে এক রাজকীয় বিবাহ আসর বসবে। তারপর বহু নদ নদী অতিক্রম করে বহু রাস্তা অতিক্রান্ত করার পর একদিন দুই প্রণয়ী এসে পৌঁছালেন এই গোপন প্রাসাদে। চারুমতি প্রাসাদের ঝলক দেখে চমকে উঠেছিলেন। ভীষণ আপ্লুত হয়ে দেবদত্তের হাতে হাত রেখে বলেছিল একসাথে চিরজীবন থেকে যাওয়ার কথা। কিন্তু একসাথে তারা কি আর থেকে যেতে পেরেছিল? সেদিন চারুমতি গোপনে পিতার প্রাসাদ ত্যাগ করার পরই এক গুপ্তচর খবর জেনে ফেলে এবং তা রটিয়ে দেয় চারুমতির পিতার কাছে। এবং সেই রাতেই কিছু সৈন্য সামন্ত নিয়ে রওনা দেন তিনি চারুমতি আর দেবদত্তকে অনুসরণ করে। অতএব পিছনে সম্রাট অশোক তাদেরকে অনুসরণ করে চলেছেন এবং তাদের জীবনে যে চরম বিপদ ঘনিয়ে আসছে সেটা তারা ঘুণাক্ষরেও টের পায় না। সেদিন মহা ধুমধামে ওদের বিবাহ বাসর বসেছে। প্রাসাদ সেজে উঠেছে ফুলের গহনায়, আর চারুমতি হিরে মণি মুক্তায়। অপরূপা সুন্দরী চারুমতি বিবাহের সাজে যেন হয়ে উঠেছে আরও অসাধারণ। দেখতে দেখতে বিবাহ শুরু হলো, কিন্তু এদিকে সম্রাট অশোক রইল আত্মগোপন করে। এ প্রাসাদে প্রচুর সৈন্য সামন্ত এড়িয়ে ভেতরে যাওয়ার কথা তিনি ভাবলেন না। নীরবে কাজ ছাড়ার কথা ভেবেছিলেন হয়তো, আর করলেনও তাই। তবে সেই গোপন সময়ের জন্য অপেক্ষা করতে হয়েছিল আরও একটা দিন। দেখতে দেখতে চারুমতি আর দেবদত্তের বিবাহ হয়ে গেল। নবদম্পতি রচনা করতে লাগলেন তাদের আগামী সুখের ভবিষ্যৎ। এইভাবে সুখের সাগরে ভাসতে ভাসতে কেটে গেল তাদের বিবাহের রাত।
পরদিন কাল রাত্রি। বিবাহের নিয়ম এদেশে আলাদা। আগামী জীবনে যেন কোনো দুঃস্বপ্নের ছায়া না নেমে আসে, তাই পুরোহিতের নির্দেশ অনুযায়ী তারা সমস্ত আচার নিয়ম মেনে অপেক্ষা করেছিল সেই বহু প্রতীক্ষিত মিলনের রাতের জন্য। অপেক্ষা করতে করতে কাল রাত্রের দিনটিও কেমন জানি কেটে গেছিল। পরদিন তাদের বাসর রাত। আনন্দে উত্তেজনায় দুজনের বুকের মধ্যে যেন আনন্দের ঢেউ বইতে লাগলো। অতঃপর সারাদিন ভারী পরিশ্রম করে নিপুণ শিল্পীরা মিলে তৈরি করলেন সেই স্বপ্নের বাসর। ফুলে ফুলে অঙ্কিত হলো সে ঘর। ধীরে ধীরে রাত নেমে এলো। চারুমতিও সেজে উঠলেন ফুলের গহনায়। চারুমতির অসাধারণ কণ্ঠ, সে আনমনে গান গেয়ে ওঠে। দেবদত্ত দূর থেকে শুনে মুগ্ধ হয়। এই গানের জন্যই যে একসময় চারুর প্রেমে পাগল হয়ে উঠেছিল দেবদত্ত। বিশেষ একটা সুর গায় চারু, শুধু তার প্রিয়তম দেবদত্তর জন্য। আজ সেই সুরই গাইছিল সে। অতঃপর বাসরে নিয়ে যাওয়া হলো চারুমতিকে। সেখানে সে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো তার প্রাণপ্রিয় স্বামীর জন্য। এদেশে এক অদ্ভুত ধরনের নিয়ম প্রচলিত আছে। বাসরে প্রবেশের আগে নাকি রাজপুত্রদের কারো সাহায্য ছাড়াই রাতের আঁধারে একটি অন্তত প্রাণীকে হত্যা করে বাসরে প্রবেশ করতে হবে, তবেই নাকি সে দম্পতির সম্পর্কে কোনো ফাটল ধরবে না। যুবরাজ দেবদত্ত সেই রীতি অনুযায়ী রাতের অন্ধকারে বাসরে অপেক্ষারত স্ত্রীকে রেখে তলোয়ার হাতে রওনা হলো একা প্রাসাদের বাইরের জঙ্গলে। হয়তো এই সুযোগেরই অপেক্ষা করছিলেন সম্রাট অশোক। সদ্য বিবাহিতা কন্যার অকাল বৈধব্য বোধহয় অশোক নিজেই ডেকে এনেছিলেন। সেই যে বাসরের রাতে দেবদত্ত শিকারে গেলেন, তারপর আর প্রাসাদে কখনো ফেরেননি। এরপর তার যে কি হলো সে খবরও জানে না কেউ। চারুমতি অপেক্ষা করতে করতে একসময় সেই যে প্রাসাদের দরজা বন্ধ করেছিল, সেই দরজাও আর শত চেষ্টা করে খোলা যায়নি। চারুমতি আজও বসে আছে বাসরে দেবদত্তর জন্য অপেক্ষায়। তার স্বামীর জন্য গাওয়া সেই সুর নতুন রূপে দেবদত্তকে টেনে এনেছে আবার চারুমতির কাছে। সে রাতে তাদের মিলনের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি, তাই চারুমতিও কয়েক হাজার বৎসর ধরে ছেড়ে যেতে পারেনি তার স্বপ্নের বাসর। আজ কয়েক হাজার বছর কেটে গিয়ে আবার নতুন রূপে ফিরে এসেছে দেবদত্ত। এই প্রাসাদ আবার ফুলে ফুলে সেজে উঠেছে। ফুলের গয়না পরিহিতা চারুমতি গান থামিয়ে এক হাত ঘোমটা দিয়ে আজও অপেক্ষা করছে ফুলশয্যায়। কানাই এখন সম্পূর্ণরূপে দেবদত্ত। কয়েক হাজার বছর আগে সেই দিনটার পর যেন পৃথিবী থমকে গিয়েছিল। এইমাত্র যেন সে শিকার সেরে প্রবেশ করেছে বাসরে তার নববিবাহিতা স্ত্রীর কাছে। ফুলের তীব্র সুগন্ধে তাকে আরো মাতাল করে তুলেছে। সে ঘরে প্রবেশ করতেই সব আঁধার যেন কেটে গেল। হাজার হাজার দীপ জ্বলে উঠল। আবার দেবদত্ত ছুটতে গিয়ে এগিয়ে গেল চারুমতির দিকে। চারুমতির চোখে জল। দেবদত্ত চারুমতির অধর চুম্বন করে বলল, চোখে জল কেন চারু? আজ যে আমাদের মিলনের রাত। দেবদত্ত সে চোখের জল মুছিয়ে দিল। এক অদ্ভুত ভালোবাসা আর এক আদিম শরীরী মাদকতায় তাদের সারা রাত কেটে গেল। ক্লান্ত শরীরে দুজনে এলিয়ে পড়ল একে অপরের বুকে। চারুর মুখে লেপ্টে আছে সিঁদুর। দেবদত্ত সেই অপরূপ পরম তৃপ্ত মুখখানি দেখতে দেখতে কখন যেন ঘুমিয়ে পড়ল। ভুবন কাকার সারা শরীরে এখানে ওখানে বেশ চোট লেগেছে। খিদে আর ক্লান্তিতে তার উঠে বসার ক্ষমতাও লোপ পেয়েছে। যদি মৈনাকবাবুদের চোখে না পড়তো তাহলে তার প্রাণ যাওয়ার সম্ভাবনা ছিল প্রবল। মৈনাকবাবু কাকার সঙ্গে দেখতে পেল তা সে ওয়াটারপ্রুফ ফাইলটা। তার মধ্যে আর সব কিছু অবশিষ্ট থাকলো সবুজ পাথরের 3টে টুকরো। কোথাও নেই। এরা যে অন্য কারো কাজ তার বুঝতে বাকি রইল না। মোহু দৌড়ে গিয়ে একটা বিশাল আকৃতির পাতার চোঙ বানিয়ে তাতে করে কোথা থেকে যেন স্বচ্ছ ঠান্ডা জল নিয়ে এলো। ভুবন কাকা সে জল অল্প অল্প করে সবটা খেয়ে আবার চাইল। মোহু আবার তাকে জল এনে দিল। তারপর মোহুর কোচরে থাকা বুনো ফলগুলো পাতাগুলো বিছিয়ে খেতে দিল কাকাকে। আবার যেন কোথায় দৌড়ে গেল মেয়েটা।
কিছুক্ষণ বাদে ফিরল কয়েকগুচ্ছ লতা পাতা হাতে নিয়ে। সেগুলো হাত দিয়ে ডুলে ডুলে প্রলেপ লাগিয়ে দিল কাকার ক্ষতস্থানগুলোতে। মোহু বলল, দেখবি কাকা, তুই একদম ঠিক হয়ে যাবি। মোহুর সেবায় কাকা বেশ খানিকটা সুস্থ হয়ে উঠলেন, কিন্তু উঠে দাঁড়াতে যেতেই তার শরীর কাঁপতে লাগলো থর থর করে। তারপর আবার বসে পড়ল। মোহু বলল, এই বাবু, কাকা পারবে ক্লাই রে? ও তো হাঁটতেই পারছে লাই। এদিকে সন্ধে নেমে পড়বে কে এক্ষুনি, আর গায়ের দিকে ফিরতে পারবি ক্লাই? মৈনাকবাবু অবাক হয়ে বলল, মোহ, আমরা কি তবে এই জঙ্গলেই থাকবো নাকি? মোহু বলল, গায়ে ফিরতে পারবি লাই বাবু? রাতে বনের পথ দিয়ে যেতে যেতে আমাদের আরো বিপদ বাড়বে। মৈনাকবাবু অসহায়ের মতো বলল, কি করব? মোহু বলল, তুই তো ভাবিস লাই, মু বুনো মেয়ে আসি বটে। চল আমার লগে, চল কিছু ব্যবস্থা করি। মোহুর কথা মতো আজ রাতে নিচে অর্থাৎ মাটিতে আগুন জ্বালিয়ে রাখতে হবে, আর রাত কাটাতে হবে গাছের ওপর। তার জন্য একেবারে সন্ধ্যা নামার আগেই ওদের 3টে বসবাসযোগ্য মাঝারি উচ্চতার গাছের ডালপালা নিয়ে মাচা তৈরি করতে হবে। মোহু কাটারি দিয়ে ঝপাঝপ কিছু গাছের ডাল কেটে নিয়ে এলো। কোন কোন গাছে তাদের আজ থাকতে হবে সাথে সাথে তাও ঠিক করে ফেলল। অতঃপর সেগুলো গাছের খাঁজে খাঁজে আটকে কিছু শক্ত লতা পাতা দিয়ে বেঁধে দিল। দুজনে ব্যাস, আজ রাতের জন্য মোটামুটি নিরাপদ আশ্রয় তৈরি। মোহু ভুবন কাকাকে আগে থেকে মাচায় তুলে দিতে বলল, কারণ বিপদ এলে কাকা আগে ভাগে গাছে চড়ে যেতে পারবে না। অনেক চেষ্টার পর মোহু আর মৈনাকবাবু মিলে কাকাকে সেই গাছের উপর মাচায় তুলে দিল। মৈনাকবাবু মনে মনে ভাবল, তবে রাতের বেলা কি তাদের না খেয়েই কাটাতে হবে? কারণ সারাদিন কাজের পর এরই মধ্যে যেন পেটের মধ্যে চুঁই করতে আরম্ভ করেছে। তাছাড়া ভুবন কাকা প্রায় সপ্তাহখানেক অভুক্ত অবস্থায় কিংবা সামান্য কিছু খেয়ে রয়েছে। তারও তো কিছু খাওয়ানো প্রয়োজন, নইলে সে যে আরও অসুস্থ হয়ে পড়বে। মোহু মৈনাকবাবুর মনের কথা তার মুখ থেকেই যেন বুঝতে পারল। মুচকি হেসে বলল, বনের মধ্যে কেউ কখনো অভুক্ত থাকে লাই রে বাবু। এ বন সব কিছুর ব্যবস্থা করি রাখে। ভুবন কাকাকে রেখে ওরা চলল খাবারের ব্যবস্থা করতে। এখনও পুরোপুরি সন্ধ্যা নামেনি, অল্প অল্প আলো আছে। যা করার তাদের এখনই করতে হবে। মোহু কাটারি আর বাঁশের ডোঙা পিঠে ঝোলানো তীর ঝুনুক নিয়ে মৈনাকবাবুর সঙ্গে চলল সে ভিলের ধারে। ঝিলের ধারে গর্তের মধ্যে অনেক বুনো খরগোশ বাসা বেঁধে থাকে। মোহুরা নাকি খাওয়ার জন্য ধরে নিয়ে গেছে সেখান থেকে। মৈনাকবাবু ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, এই মোহ, এই তুমি কাঁচা খরগোশের মাংস খাবে নাকি? এই আমি কিন্তু কাঁচা মাংস খাই না, তোমরা বুঝি খাও? মোহু মৈনাকবাবুর দিকে কটমট করে তাকিয়ে সঙ্গে সঙ্গে খিলখিল করে হেসে উঠে বলল, তোকে আমি কাঁচা মাংসই খাওয়াবো বাবু। মৈনাকবাবু বলল, এই ঠাট্টা করো না মোহ, সত্যি যদি তা হয় তার থেকে আমি বরং না খেয়েই থাকবো, তাই ভালো হবে। মোহু আবার জোরে জোরে হেসে উঠল, বলল, আরে কাঁচা মাংস কোন মানুষ খায় বলতো? আমরা কাঁচা মাংস খাই, তোকে কে বললো বটে? মৈনাকবাবু হাঁপ ছেড়ে বাঁচল, বললেন, তবে রান্নাটা করবে কিভাবে শুনি? মোহু বলল, ইতো কোথা না বইলে আমার সাথে আয় দেখি। ওরা এবার সেই জলাভূমির পাশে গিয়ে দাঁড়ালো। চারিদিকে পরিষ্কার বেলে মাটি, ঝকঝকে জল, সূর্যাস্তের লাল রঙে যেন সেই দিঘির জলও হয়ে উঠেছে রঙিন। এখানে বেশ একটা অন্যরকম আবহাওয়া। মৈনাকবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকটা দেখতে দেখতে যখন মুগ্ধ হয়ে কত কিছু ভাবছে, তখন ঠিক সেই মুহূর্তে হঠাৎ ঝপাং করে একটা শব্দ হওয়ায় মৈনাকবাবু যেন সচেতন হয়ে গেল। মোহু একটু দূরে উবু হয়ে বসে কাটারি দিয়ে কিছু কুপিয়েছে, তাই এমন ঝপাং করে আওয়াজ হলো। ও কি খরগোশ ধরল? এই মেয়েটা এত দ্রুত এদিক ওদিক চলে যায়, চোখের নিমেষে মুশকিল আসান করে ফেলে যে মৈনাকবাবু কিছু করার সুযোগই পায় না। মৈনাকবাবু ছুটে গেল। সত্যি সত্যি মোহু একটা খরগোশ মেরেছে, খয়েরি রঙের বিশাল বুনো খরগোশ।
তিনজনের রাতের আহার এতে ভালোভাবেই চলে যাবে। ইতিমধ্যে সে খরগোশের ছাল চামড়া ছাড়িয়ে পরিষ্কারও করে ফেলেছে। এবার ফেরার পথে সে কিছু বড় বড় গাছের পাতা, কিছু গাছের কন্দমূল, কিছু নাম না জানা বুনো ফল, সব শেষে কিছু লেবু জাতীয় ফল পেড়ে নিয়ে চলল তাদের আস্তানায়। আর মৈনাকবাবু মুহুর পরামর্শ মতো কিছু শুকনো পাতা আর গাছের ডাল নিয়ে নিল সঙ্গে। অতঃপর তাদের জংলি রান্নার আয়োজনের তোড়জোড় চলতে লাগলো। দুদিকে দুটি লাঠি এবং উপর থেকে একটি লাঠি ঠিক ফুটবলের গোলপোস্টের সামনেটা যেমন হয় তেমনভাবে তৈরি করা হলো। নিচে আগুন জ্বালানো হবে এবং মাঝখানের লাঠিটাতে খরগোশটিকে দোলনার মতন বেঁধে ঝুলিয়ে রাখা হবে। তার আগে খরগোশের মাংসে কিছু মশলা মাখিয়ে নিল মুহু। সেই কন্দমূলগুলো কাটারি দিয়ে কুচে কুচে ঢুকিয়ে দিল খরগোশের ফাঁকা পেটে। তারপর তার বাঁশের ডুংরি থেকে একটা কালো পাটকেলের মতন জিনিস বের করে আনলো। সেটাকে কাটারি দিয়ে গুঁড়ো করে মাখিয়ে দিল মাংসে। ওটা নাকি কালো নুন। মুহু সঙ্গে নিয়ে ঘোরে। বনে কোনো টক জাতীয় ফল খেলে কাজে লাগে এবং সেই লেবুর মতন ফলের রসটা মাখিয়ে দিল মাংসে। অতঃপর বাঁশের ডুংরি থেকে চকমকি বের হলো এবং সেটাকে ঠুকে ঠুকে আগুন জ্বালানো হলো। দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। এদিকে বনে তখন নিঝুম অন্ধকার নেমে এসেছে। আগুনের আলোয় বনের চারিদিকের অন্ধকার যেন আরও গাঢ় মনে হচ্ছে। চারিদিকে অদ্ভুত এক মোহময় জঙ্গলের শব্দ। কি অদ্ভুত রোমাঞ্চ লাগে মৈনাকবাবুর। একটা অচেনা সাঁওতাল কন্যার সঙ্গে জঙ্গলে বসে এমন একটা অপূর্ব রাত। এই রাত সারা জীবন মনে থাকবে মৈনাকবাবুর। আচ্ছা, মুহুর কি মনে থাকবে, নাকি নিছকই সাধারণ ব্যাপার বলে ভুলে যাবে সে? মৈনাকবাবু আবার আনমনা হয়ে যায়। হঠাৎ মুহু মৈনাকবাবুকে ডেকে ওঠে। মৈনাকবাবু চমকে ওঠে। খাবার তৈরি হয়ে গেছে। বড় গাছের পাতায় মুহু পরিবেশন করে দিয়েছে। এই গভীর জঙ্গলে পাত্র ছাড়া, উনুন ছাড়াও জলসানো মাংসের স্বাদ যে এত ভালো হতে পারে তা আজ এ মাংস না খেলে কখনো হয়তো জানা হতো না। অতঃপর খাওয়া শেষ করে মাচায় উঠে শুয়ে পড়ল ওরা। জঙ্গলে এই রাত যেন অদ্ভুত। এমন অপূর্ব রাত উপভোগ করতে করতে কখন যেন ওরা ঘুমিয়ে পড়ল। কানাইয়ের ঘুম ভাঙল এক ঝাঁক পাখির কলতানে। ঝপ করে উঠে বসে আড়মোড়া ভাঙতে ভাঙতে তার মনে হলো তার শরীরটা বড় দুর্বল। চোখ বন্ধ করে রোজকার অভ্যেসের বসে হাই তুলতে তুলতে জড়ানো স্বরে চেঁচিয়ে বলল, ঘাটি যেতে হবে তো, খেতে দিবি নি? কিন্তু অপর প্রান্ত থেকে কোনো উত্তর আসে না। পরিবেশটা হঠাৎ আলাদা মনে হয়। মুহূর্তে ঘুমের রেশ কেটে যায়। চোখ খুলেই দেখতে পায় সামনে ঘন জঙ্গল ছাড়া আর কিছুই নেই। সে এতক্ষণ শুয়েছিল জঙ্গলের নরম ঘাসের উপর। কানাইয়ের সমস্তটা যেন গুলিয়ে যেতে লাগলো। মাথায় হাত দিয়ে বসে রইল খানিকক্ষণ। হ্যাঁ, কাল রাতের কথা মনে পড়ছে তার। কানাইয়ের বুকের মধ্যে ছ্যাঁত করে উঠল। মনে পড়ল বিগত কয়েকদিনের সমস্ত স্মৃতি, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। কানাইয়ের মনে হলো কাল রাতের ঘটনাটা নেহাতি স্বপ্ন। ওসব গান, সুর, ইতিহাস, এসব সমস্ত কিছু নিয়ে সারাক্ষণ ভাবনা চিন্তা করার জন্যই বোধহয় এসব স্বপ্ন দেখেছে। কিন্তু খটকা লাগলো অন্য জায়গায়। নৌকা থেকে পড়ে যাওয়ার পর তার কি হয়েছিল কিছুই মনে নেই। তারপর যেদিন প্রথম জ্ঞান ফিরেছিল সেদিন সজ্ঞানে দেখেছিল কোনো এক পুরনো রাজপ্রাসাদের কক্ষে সে আছে। কিন্তু সে তো স্বপ্ন হতে পারে না। কানাই ভেবেছিল স্থানীয় কেউ বা কারা তাকে উদ্ধার করে হয়তো রাজপ্রাসাদের মতন দেখতে কোনো বাড়িতে তাকে আশ্রয় দিয়েছিল। যদি সেই রাজপ্রাসাদে সত্যি সে আশ্রয় পেয়ে থাকে, তবে ঘুমের মধ্যেই ঘন জঙ্গলের মধ্যে এলোই বা কিভাবে? কানাইয়ের সত্যি মিথ্যে সব কিছু যেন গুলিয়ে যেতে লাগলো। কানাই হঠাৎ আরও অবাক হলো। তার শরীরে, মনে যেন একটা সুখানুভূতির আভাস আছে এখনো। কিন্তু এই জঙ্গলের মধ্যে সব হারিয়ে কিসের জন্য যে সেই সুখানুভূতি, তা সে বুঝতে পারল না। তারপর মনে মনে সিদ্ধান্ত নিল এই জায়গায় সে বসে থেকে আর সময় নষ্ট করবে না। হাঁটতে শুরু করবে এবার নিরুদ্দেশের উদ্দেশ্যে। কোথায় যাবে কিংবা কি হবে সেসব সে কিচ্ছু জানে না। তবে যাওয়ার আগে কি মনে করে যেন কানে দুটো লম্বা লম্বা গাছের ডাল ভেঙে
গুণ আকৃতির চিহ্নের মতন মাটিতে আড়াআড়ি পুঁতে দিল। অতঃপর ভোরের নব সূর্যোদয়ে সোনালি আভা গায়ে মেখে কানাই রওনা দিল জঙ্গলের পথে। লতা পাতা গাছগাছালি ডিঙিয়ে এগোতে লাগলো সে। বহুক্ষণ এক নাগাড়ে হাঁটার পর হঠাৎ তার নজরে পড়ল সরু একটা পায়ে হাঁটা পথ। ঠিক মানুষের তৈরি রাস্তা নয়, তবে মানুষ প্রতিনিয়ত চলাচল করার পর ঘাসের উপর নিজে থেকেই যেমন একটা আবছা পথ তৈরি হয়ে যায়, এ পথ তেমনই। তার মানে এই জঙ্গলে মানুষের যাতায়াত আছে, অতএব কাছাকাছি মানুষের বসতি থাকা অস্বাভাবিক নয়। কানাই যেন খানিকটা স্বস্তি পেল। এবার ওই রাস্তা বরাবর হাঁটতে শুরু করলো সে। এই পায়ে হাঁটা রাস্তাটি এঁকে বেঁকে চলেছে তো চলেইছে, এর যেন কোনো শেষ নেই। কত দূরে গেলে শেষ হবে কিংবা কোনো জনবসতি পাওয়া যাবে কিনা তার কোনো কুল কিনারা করতে পারা যায় না। তবে রাস্তা যখন আছে তখন জনবসতি হয়তো পেলেও পাওয়া যেতে পারে, এই বাসনা নিয়ে চলতে লাগলো কানাই। ইতিমধ্যে সূর্যোদয় ভালোভাবে হয়ে গেছে। কত বুনো ফুল প্রস্ফুটিত হয়েছে, তাদের অদ্ভুত সুন্দর গন্ধে যেন চারিদিক ম ম করছে। হঠাৎ কানাইয়ের মনে হলো গতকাল রাতের কথা। ভেতরটা কেমন যেন হয়ে উঠল। এদিকে এক আশ্চর্য তৃপ্ততা আর শূন্যতা বোধ একসাথে যেন তাকে ঘিরে ধরল। কি অদ্ভুত ছিল সবটা। আনমনে হাঁটতে হাঁটতে হঠাৎ কাঁটা ঝোপের আঁচড় লাগলো কনুইয়ের কাছটায়। জ্বালা করে উঠল ভীষণ। কানাই হঠাৎ সারু বলে চোখ বন্ধ করে ফেলল যন্ত্রণায়। তারপর নিজেই চমকে উঠল। চারু, চারুপতি। কানাইয়ের সেই সুন্দর মুখটার কথা মনে পড়ল। সারা কপালে তার সিঁদুর লেপটে ছিল। কানাই দ্রুত পা চালালো। এসব ভুলভাল স্বপ্নে তার পথ হারালে চলবে না। কিছু ফলকলমি ছিঁড়ে তার রস বের করে চড়ে যাওয়া জায়গায় লাগিয়ে দিল। তারপর আবার পথ হাঁটতে শুরু করলো। আরও বেশ কিছুক্ষণ হাঁটার পর দূরে গাছপালার আড়াল থেকে কাদের যেন দেখা গেল আবছা মতন। কানাইয়ের হৃদস্পন্দন আরও বেড়ে গেল। ওই তো মানুষের দেখা পাওয়া গেছে। কানাই খুব জোরে চিৎকার করে উঠল। শুনতে পাচ্ছ? আমি বিপদে পড়েছি গো, পথ হাইরে ফেলেছি জঙ্গলে, একটু পথ দেখে দেবে, একটু সাহায্য করি, বাঁচাও আমারে। কানাই চেঁচিয়ে ছুটতে শুরু করলো। এদিকে সেই পথিকরাও কানাইয়ের চিৎকার শুনে এদিকেই আসতে শুরু করেছে। অতঃপর কিছুক্ষণের মধ্যেই ওদের মুখোমুখি সাক্ষাৎ হলো। কানাই ভীষণ অবাক হয়ে গেল। বোকার মতো তাকিয়ে বলল, তোমরা আমার সেরিতে কোথায় চলে গেছিলে? ভুবন কাকা এসে কানাইকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল। মৈনাকবাবু কোনো রকমে চোখের জল মুছে ফেললেন। ওরা কেউ আর কোনো কথা বলতে পারল না। সবাই বড় ক্লান্ত। একটু বিশ্রামের দরকার ওদের। কত কথা ওদের বাকি আছে বলা। তিনজনে যখন সাগরে পাড়ি দিয়েছিল ওরা ভেবেছিল ঠিকই বাড়ি ফিরবে একসাথে। তারপর হঠাৎ চরম বিপর্যয় আলাদা হয়ে কোথায় কোথায় হারিয়ে গেল। আলাদা হয়ে গেল ওদের পথ। তারপর তিনজনের ভাগ্যই যেন আবার কাকতালীয়ভাবে ওদের একসাথে করল। তবে কি এখন ওদের অভিযান শেষ হলো নাকি শুরু? ওরা সবাই আপাতত ফিরে গেল মহুদের সোনাগাঁয়। গ্রামের সবার আদর আপ্যায়নে মুগ্ধ হলো ওরা। এরকমভাবে কেটে গেল আরও কয়েকদিন। ইতিমধ্যে ওরা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। মানসিক বিহবলতাও বেশ কাটিয়ে উঠতে পেরেছে। অবশ্য এখানে সবাইকে ছোটোখাটো কিছু না কিছু কাজ করতেই হয়। এই গ্রামের মানুষের মতে কাজ না করলে নাকি সুস্থ থাকা যায় না, এবং অসুখ থাকলেও কাজ করলে ঠিকই সে অসুখ সেরে যাবে। তাই এখানে মানুষ যতই বিধ্বস্ত অবস্থায় থাকুক না কেন, অন্তত সামান্য ছোট্ট কাজে তাকে অংশগ্রহণ করতেই হবে। বিকেলে অবশ্য সবাই ফাঁকা থাকে, তখন ওদের কোনো কাজ থাকে না। মৈনাকবাবুর মতো ওরাও এখন প্রতিদিন বিকেলে দল বেঁধে ঘুরে বেড়ায় সোনা নদীর ধারে। এতদিনে ঘটে যাওয়া সমস্ত কিছু নিয়ে আলোচনা করতে থাকে। নদীতে ডুবে যাওয়ার পর কে কেমনভাবে উদ্ধার হয়েছে, কার কেমনভাবে কেটেছে, এসবই একে অন্যকে গল্প করে শোনায়। কানাই তার গল্প বলতে গিয়ে কেমন যেন থেমে থেমে যায়। সবকিছু বলে উঠতে পারে না। মনে মনে ভাবে সেই স্বপ্নের কথা বললে হয়তো ওরা হেসে উঠবে, ঠাট্টা করবে ওকে নিয়ে।
তাই এসব এড়িয়ে যায় সে জানায় কে বা কারা তাকে উদ্ধার করে সে কথা তার মনে নেই। তবে ভুবন কাকাকে যারা উদ্ধার করেছিল তারা যে নিঃসন্দেহে ওদের 3 জনের শত্রু তা বলাই বাহুল্য। ওদের নৌকা ভেঙে চুরমার হয়ে যাবার পিছনে যে ওই 4 জন লোকেরই হাত ছিল, কোনো না কোনোভাবে তা ওরা 3 জনই বেশ বুঝতে পারে। মৈনাকবাবু বলে ওঠে, আমি বেশ কয়েকবার কিছু অদ্ভুত শব্দ শুনেছি। মনে হয়েছে কেউ বা কারা যেন আমাদের অনুসরণ করেছে, কিন্তু চারিদিকে তাকিয়ে কিছুই দেখতে পাইনি। তোমাদের বারবার বলবার চেষ্টা করেছিলাম আমি, কিছু বিপদ আমাদের ঘনিয়ে আসছে। তোমরা তা বিশ্বাস করতে চাওনি, হেসেই উড়িয়ে দিয়েছ। তাই আর বিশেষ জোর দিয়েও কিছু বলতে পারিনি। তবে আমি মনে মনে তৈরিই ছিলাম, কিন্তু বিপদটা যে এইভাবে আসতে চলেছে তা আমিও মোটেই বুঝতে পারিনি। আমি নিশ্চিত যে ওই 4 জন শুরু থেকেই আমাদের অনুসরণ করেছে। পাথরটার প্রতি ওদের নজর ছিল। আমার মনে হয় পাথরের এক টুকরো ওদের কাছেই ছিল এক সময়। কানাই জিজ্ঞেস করলো, কিন্তু মাস্টারদা, আমাদের নৌকা ওরা ভেঙে দিল কি করে? ভুবন কাকা এতক্ষণ কি জানি ভাবছিল। হঠাৎ কানাইয়ের দিকে তাকিয়ে বলল, ওরা ডুবো জাহাজে করে আসতে পারে। রেডুয়াতে অনেক সময় শুনেছি ডুবো জাহাজে করে নাকি যুদ্ধ করতে চায়। মৈনাকবাবু চমকে উঠে বললেন, সাবমেরিন? তার মানে ওরা সাবমেরিন নিয়ে আমাদের নৌকার তলদেশে প্রচণ্ড ধাক্কা দেয়, এবং সেই ধাক্কার আঘাত আমাদের কাঠের নৌকো সইতে না পেরে ভেঙে চৌচির হয়ে যায়। এরপর আমরা দুজন তলিয়ে যাই, আর হাতের কাছে ওরা পায় ভুবন কাকা আর আমার ফাইলটাকে। ওরা ভাবে কাকা হয়তো পাথর সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পারে, তাই কাকাকে তুলে নিয়ে ওরা বেঁধে রাখে। কিন্তু যখন দেখল কাকার ভাষা ওরা একেবারেই উদ্ধার করতে পারছে না, এবং কাকার ওই পাথর নিয়েও কোনো রকম মাথা ব্যথা নেই, তা দেখে ওরা কাকাকে সাধারণ গোছের বোকাশোকা মানুষ ভেবে ছেড়ে দেয় এবং ফাইল থেকে পাথরগুলো নিয়ে চম্পট দেয়। মৈনাকবাবুর কথা শেষ হলো। ওরা সবকিছু বিচার বিশ্লেষণ করে যেন হতভম্ব হয়ে যায়। যা হবার হয়ে গেছে। ওরা আর এই অভিশপ্ত পাথরের পিছনে দৌড়াবে না বলে ঠিক করলো এবার। কিন্তু বাড়ি ফিরবে কোন পথে, পথ হারিয়ে কোন দিকে এসে পড়েছে তা তারা ঠিক করতে পারল না। তাছাড়া যে অগাধ জলরাশি ঠেলে ওরা এসেছিল, সেরকম নৌকা পাবে কোথায়? মহুদের গ্রাম একেবারে ছোট, গুটি কয়েক লোক বসবাস করে এখানে। ওরা কেউই ঠিক করে রাস্তা বাতলে দিতে পারল না। তবে একটা বিরাট নৌকা বানিয়ে দিতে পারবে এইটা কথা দিল, কিন্তু সে নৌকা বানাতেও প্রায় মাসখানেক সময় লাগবে। মৃত্যুর মুখ থেকে ফেরার পর থেকেই কেমন যেন জন্মভিটে হাতছানি দিচ্ছে ওদের। তবে বাড়ি ফেরার জন্য আবারও হয়তো ওদের পাড়ি দিতে হবে নিরুদ্দেশে। মহুদের গ্রামের সঙ্গে বহির্বিশ্বের কোনো যোগাযোগ নেই, তাই এখানে এসে পড়ে কানাইরাও যেন হারিয়ে ফেলেছে বহির্বিশ্বের সঙ্গে সমস্ত যোগাযোগ। এদিকে প্রায় সন্ধে হয়ে এলো। সোনা নদীর জলে পরন্ত সূর্যের আভা যেন সোনা মিশিয়ে দিয়ে গেল। কানাই সে নদীর ওপারে তাকিয়ে রইল উদাস দৃষ্টিতে। কি যেন খোঁজার চেষ্টা করেও, সত্যি মিথ্যে যাচাই করতে চেষ্টা করে। তারপর হঠাৎ মৈনাকবাবু কানাইয়ের কাঁধে হাত রেখে বলে, চলো ভায়া, এবার গাঁয়ের দিকে ফেরা যাক। কানাই এবার সম্বিত ফিরে পেয়ে ফেরার জন্য উদ্যত হতেই হঠাৎ একটা তীব্র চিৎকার কানে এলো। কানাই বলে উঠল, শিশু! শীষ দিয়ে উঠল কানাই। আর তার কিছুক্ষণ পরেই শিশু দুটো একেবারে নদীর ধার ঘেঁষে ওদের কাছে এসে লাফালাফি আরম্ভ করলো। মৈনাকবাবু বলে উঠল, আরে, এ দুটো কি সেই দুটোই? কি আশ্চর্য! কানাই বলল, হ্যাঁ গো মাস্টারদা, ওই দুটো। দেখতেছ না, আমার শীষ শুনতে পেয়ে কেমন ছুটে এলো। ভুবন কাকা এবার চোখ গোল গোল করে উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, মানুষের থেকে ওরা কত আপন দেখেছিস? না বোঝে আমাদের ভাষা, না মেলে আমাদের জাত, তবু আমাদের জীবনের কত দাম ওদের কাছে। আর আমরা মানুষেরা যখন পারি তখন ওদের ক্ষতি করে বেড়াই। কি আশ্চর্য! মৈনাকবাবু আর কানাই দুজনেই সম্মত হলো যে ওই শুশুক দুটোই পাড়ে তুলে রেখে গেছিল তাদের, নইলে ওই বিশাল মাছ সমুদ্র থেকে কিভাবে ভেসে এই নদীগুলোতে আসা সম্ভব ওদের। কানাই ইতিমধ্যে শুশুকগুলোর সঙ্গে খেলতে আরম্ভ করে দিয়েছে। ওর বিশ্বাস ওরাই নাকি আবার ওদেরকে পথ দেখাবে। কানাই একটা গাছের সরু ডাল ছুঁড়ে দিচ্ছে অনেক দূরে, আর শুশুকগুলো সেটাকে কুড়িয়ে তুলে দিয়ে যাচ্ছে নদীর তীরে কানাইয়ের কাছে। এইভাবে বেশ কিছুক্ষণ খেলা চলতে চলতে হঠাৎ শুশুক দুটো যেন গায়েব হয়ে গেল। সেই ডালটা কুড়িয়ে নিয়ে আর ফিরে এলো না। মৈনাকবাবু বললেন,
ব্যাপারটা কি হলো? ওরা আর এলো না কেন? এমনটা তো হয় না। প্রায় মিনিট 5 পর ওরা যখন আলোচনা করছে শুশুক দুটো ফিরল না কেন, সেই সময় হঠাৎ দূর থেকে দেখা গেল ওরা আবার আসছে। কানাই আবার শেষ দিয়ে উঠল। ওরা দ্রুত এসে লাফিয়ে উঠল। তীরের উপর একজন রাখলো সেই শুকনো গাছের ডালটা, আর একজন রাখলো সবুজ রঙের ওটা কি। ওরা তিনজনে চমকে উঠল। সেই 3টে নকশা করা পাথর। চিন্তিত মনে শুশুক দুটোকে বিদায় জানিয়ে ওরা পাথরগুলো নিয়ে ফিরল সন্ধ্যার আসরে। ইতিমধ্যেই নাচ গান আরম্ভ হয়ে গেছে। মহুয়ার নেশায় সবাই যেন আরও বেশি আবেগাপ্লুত দেখাচ্ছে, কিন্তু মহু আজ বসে আছে চুপচাপ, কেমন যেন বিষণ্ণ মন মরা হয়ে। মৈনাকবাবু আজকাল বন্ধুদের খুঁজে পেয়ে মহুর সঙ্গে তেমন গল্পগুজব করে না। মহুকে দেখে ইচ্ছে করেই যেন এড়িয়ে যায়। মহু মনে মনে ভাবে, এরকমই হয় বোধহয়। মানুষের যখন আপনজন কাছে থাকে না তখন অন্য মানুষকে সময় দেয়, গল্পগুজব করে, কিন্তু আপন মানুষদের খুঁজে পেলে কেনই বা আর অন্য কাউকে দরকার হবে। মৈনাকবাবু বুঝতে পারে মহুর মন খারাপের কারণ, কিন্তু আর তো মোটে কটা দিন, তারপরেই সে অন্য দেশ। সে যে কত দূর। এখন থেকে দূরত্ব যদি না বাড়ে, মন খারাপটা যে পরে আরো বেশি হবে। তার থেকে এখনই যা কিছু বন্ধন আছে সবটুকুই বরং ঘুচে যাক। কানাই আর ভুবন কাকা গিয়ে বসে মহুর পাশে। মহুর সাথে তারা গল্প জুড়ে দেয়, বোধহয় মহুয়া নেশা করবে বলে। মৈনাকবাবু এখনও মহুয়া একদিনও ছুঁয়ে দেখেনি। ওই গন্ধে যেন গাটা গুলিয়ে ওঠে তার। এদিকে মৈনাকবাবুর মন যেন খচখচ করতে থাকে। এত সহজে পাথরটা যে তারা হাতে পেয়ে যাবে তা তো ভাবতেই পারেনি সে। অদ্ভুতভাবে এই পাথরটা থেকে ওরা যতবার নিস্তার পেতে চাইছে ততবারই যেন পাথরটা আবার ওদের যাত্রাপথের অংশ হয়ে জুড়ে যাচ্ছে। মৈনাকবাবুর মনে হয় পাথরটাকে নষ্ট করে ফেলার কথা। সে কথায় কানাইরাও সম্মতি জানিয়েছে, কিন্তু নষ্ট করতে যেন হাত কাঁপে। এত বহুমূল্য জিনিস কি আর নষ্ট করা যায়, তাও আবার এত সহজে? একসময় গান বাজনা থেমে যায়, রাতের খাওয়া দাওয়াও শেষ হয়ে যায়। যে যার ছোট্ট কুটিরে ঘুমোতে চলে যায়। কানাইদের জন্য একটা ছোট্ট মাটির কুটির বরাদ্দ হয়েছে। 1 কামরা ঘর, একটা ছোট্ট বারান্দা। এখানে নিশ্চিন্তে ঘুমায় ওরা। কিন্তু আজ যেন মৈনাকবাবুর ঘুম কিছুতেই আসছে না। কেমন যেন ছটফট করছে ভেতরটা। শুধু মনে পড়ছে সন্ধ্যাবেলায় মহুর বিষণ্ণ মুখটা। রাতের খাবার সময়ও মহু আসেনি। মহুর বদলে এসেছিল তার দিদিমা। আজ খাওয়ার জন্য ঠিক করে খেতে পারছিল না সে। মৈনাকবাবু বুঝতে পারল এখানে থেকে মহুকে এড়িয়ে থাকতে সে পারবে না। মহু নামক এই সাঁওতাল মেয়েটির মায়ায় অদ্ভুতভাবে আটকে গেছে মৈনাকবাবু। সে জানে না এর ভবিষ্যৎ কি হবে, তবে এখান থেকে একদিন না একদিন তাকে ফিরতে হবে কলকাতায়। মহু এত সবুজের মাঝে বেড়ে ওঠা একটি সতেজ ফুল, সহজ এবং অতি সাধারণ। বহির্বিশ্বের জটিল মুখ তার অজানা। এই ফুলটাকে যদি শিকড় উপরে ইট পাথরের বেরঙিন জটিল জীবনে হঠাৎ আছড়ে ফেলা যায়, সে কি আর এতটাই সতেজ থাকবে? সহ্য করতে পারবে কোলাহল কিংবা দূষিত এই ধুলোবালি? মৈনাকবাবুর মনে অসহ্য একটা যন্ত্রণা যেন চেপে বসেছে। এত সব ভাবনা আসছে কিভাবে? তবে কি মহুকে সে ভালোবেসে ফেলেছে? কানাই আর ভুবন কাকার মাঝে শুতে হয় তাকে। আজ যেন কিছুই ভালো লাগছিল না, তাই আর শুয়ে থাকতে পারল না। নিঃশব্দে উঠে বাইরে বেরিয়ে এলো। রাতের বেলা দূর থেকে সেই জঙ্গলের শব্দটা এখন আরো গভীরভাবে শোনা যাচ্ছে। আকাশে নক্ষত্ররা ঝকমক করছে। অন্ধকার যেন অতটাও তীব্র নয়, পরিষ্কার দেখা যাচ্ছে বাইরেটা। কিছু রাতচরা পাখিও বুঝি ডেকে উঠল। একটা ভীষণ মিষ্টি গন্ধ আসছে, বোধহয় বুনো কোনো ফুল ফুটেছে। হাঁসনোহানাও হতে পারে। কিছুটা দূরেই সোনা নদীর জলের ছলাৎ ছলাৎ শব্দ শোনা যাচ্ছে। মৈনাকবাবুর ইচ্ছে করল সোনা নদীর ধারে গিয়ে হাঁটতে। অবশেষে সত্যি সত্যি সোনা নদীর ধারে চলে গেল। অন্ধকারে রাতের বেলা নদীর কি অপরূপ শোভা!
ছোট্ট ছোট্ট ঢেউগুলোতে সাদা সাদা ফেনা উপচে পড়ছে। কেউ যেন লক্ষ লক্ষ ঝাড়বাতির আলো জ্বালিয়ে রেখেছে নদীর কালো জলে। নদীর ধার ধরে সামনে এগিয়ে যেতে গিয়ে হঠাৎ তার চোখ পড়ল কিছুটা দূরে কাঠের গুঁড়ির ওপর ছায়ামূর্তির মতো কে যেন বসে রয়েছে। মৈনাকবাবুর বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। এত রাতে কে বসে আছে এখানে? মৈনাকবাবু সাহস করে আরো কাছে এগিয়ে গেল। বোঝা গেল একটা নারীর অবয়ব। মৈনাকবাবু দৃঢ় গলায় জিজ্ঞেস করলেন, কে? সে নারী মূর্তি এত রাতে এই নদীর ধারে বোধ করি কোনো মানুষকে আশা করেনি। তৎক্ষণাৎ চমকে পিছন ফিরে তাকিয়ে উঠে দাঁড়ায়। জবাব আসে, মুখে চিনতে পারবি ক্লাই বাবু? মহু এত রাতে নদীর পাড়ে একা একা কি করছে এখানে? অবাক হয়ে যায় মৈনাকবাবু। মহুর উদ্দেশ্যে প্রশ্ন করে, এত রাতে কি করছো এখানে? মহু উল্টে ঘুরিয়ে প্রশ্ন করে, মু কথা সারি দে, মোর মতো বুনো মেয়ে মানুষের ডর লাই। মৈনাকবাবু দীর্ঘশ্বাস ফেলে, মনের কথা গোপন করে অন্য কথা বলে, মোহু, আমাদের কাছে একটা পাথর আছে। পাথরটার বোধহয় অনেক মূল্য। সে পাথর তোমাকে দিয়ে আমরা চলে যাব ভাবছি। তোমার কাছে সেটা রাখবে আমাদের স্মৃতি হিসেবে? মহু কোনো উত্তর দিল না। একটা ছোট্ট কাপড়ের পুটুলিতে পাথরের টুকরোগুলো সবসময় থাকে মৈনাকবাবুর কাছে। সেগুলো হাতের তালুতে নিয়ে মহুর সামনে মেলে ধরলেন। বললেন, এগুলো তোমার কাছেই রেখো মোহু। মৈনাকবাবু আরও কিছু বলতে চাইছিলেন, কিন্তু তার আগেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। পাথরের টুকরোগুলো যেন ঝলমল করে উঠল। অন্ধকারের মধ্যে পাথরের নকশাগুলোর গা ধরে যেন একটা সবুজ আভা দেখা গেল। পাথরটা এতদিন মৈনাকবাবুর সঙ্গে আছে, কিন্তু কখনো এমন সুন্দর দৃশ্য তার চোখে পড়েনি। কি অদ্ভুত আর আশ্চর্য সুন্দর! মহু অবাক হয়ে মৈনাকবাবুর দিকে তাকিয়ে বলল, এই পাথর তো মোহ কাছেও আসে রে বাবু। তুই পাথর আবার কোথা থেকে পাইলি রে? এই পাথর তো রাতের বেলা জল জল করে। মৈনাকবাবুদের পাথরটা 3 টুকরো হলেও সকালে সূর্যের আলোয় ওরা দেখল মহুর পাথরটা একেবারে আস্ত। ওদের পাথরের 3টে ভাঙা অংশ একেবারে খাঁজে খাঁজে বসিয়ে জুড়লে হুবহু মহুর পাথরের মতন দেখতে লাগছে। আর নকশাগুলোর আকৃতি দেখলে বোঝা যায় পাথর দুটো একে অপরের যমজ। অর্থাৎ যখন এই পাথর অথবা নকশা তৈরি করা হয়েছিল তখন একসঙ্গে দুটো কিংবা আরও বেশিও হয়তো তৈরি হয়েছিল। মহুর কাছে ওরা জানতে চাইল এই পাথর সে কোথায় পেয়েছে। মহু যা বর্ণনা করল তাতে এই অভিযানে এই সবুজ পাথরগুলো এড়িয়ে যাওয়া বোধহয় ওদের পক্ষে আর সম্ভব হবে না। আর কানাই যেন আবারও সত্য মিথ্যার দ্বন্দ্বে রহস্যে জড়ালো আরও গভীরভাবে। কি রয়েছে এই পাথরগুলোর পেছনে? ইতিহাস নাকি রহস্য? বঙ্গোপসাগরের দক্ষিণে এই ছোট্ট দ্বীপে কেবল মহুদের টুলু সম্প্রদায়ের সাঁওতালরা বসবাস করে। এই দ্বীপের বাইরে তারা কখনো যায়নি। মাঝে মধ্যে অন্য দ্বীপ থেকে মানুষজনরা আসে, সেটুকুই যা। বাদবাকি তাদের সম্প্রদায়ের ভাষা, ঐতিহ্য সমস্তটাই নাকি তাদের নিজস্ব। বংশ পরম্পরায় এই গোষ্ঠীর মধ্যে চলে আসছে, কোনো কিছুই তাদের বাইরে থেকে শেখা নয়। মহু আরও জানায় যে বহু যুগ আগে দেবদত্ত নামের কোনো রাজকুমার কোনো সমতল জনবসতিপূর্ণ জায়গা থেকে গুটি কয়েক টুলু জাতির সাঁওতালকে এই দ্বীপে নিয়ে আসেন প্রজা হিসেবে এবং এখানে তার সাম্রাজ্য স্থাপন করে। তার বিরাট প্রাসাদ তৈরি হয়। কিন্তু হঠাৎ এই সমস্ত কিছু রেখেই তিনি কেমন করে গায়েব হয়ে গেলেন তা কেউ জানে না। তারপর থেকে এই দ্বীপে রয়ে গেছে তার রেখে যাওয়া প্রজাদের বংশ পরম্পরা, কিন্তু সেই রাজকুমার আর ফিরে আসেননি। এসবই মহুদের সাঁওতাল সম্প্রদায়ের মানুষদের মধ্যে এক প্রচলিত গল্প। এই গল্প বয়ে চলেছে যুগের পর যুগ ধরে। অতীতে যারা ছিল তারা বলেছে তাদের পরবর্তী প্রজন্মকে, এবং পরবর্তী প্রজন্ম বলেছে তাদের পরবর্তী প্রজন্মকে। গল্পটি মিথ্যে কি সত্যি তা যাচাই করার প্রয়োজন বোধহয় হয়নি সমাজের কারোর। তবে গল্পটা যদি সত্যি হয়েও থাকে তাহলে এত যুগ ধরে প্রচলিত এই গল্পটিতে কতখানি রং চড়েছে তা বলাই বাহুল্য। ওদের ছোট থেকে বড় সবাই কম বেশি গল্প শুনতে ভালোবাসে। ওদের সম্প্রদায়ের লড়াই, তিল তিল করে গড়ে তোলা শস্য, ক্ষেত, 7 সমুদ্রের মাঝে এই দ্বীপের গভীর জঙ্গলে ধীরে ধীরে বসতি স্থাপন করে টিকে থাকার গল্প যেন ওদের প্রজন্মগুলোকে বারে বারে উজ্জীবিত করত।
মহু এই গল্প শুনে নাকি গল্পের বর্ণনা অনুযায়ী একদিন খুঁজতে বেরিয়েছিল বন্ধুদের সঙ্গে সেই গল্পের রাজপ্রাসাদটাকে। ওদের অনেকেই নাকি সে প্রাসাদের ভগ্নাবশেষও দেখেছে গভীর জঙ্গলের মধ্যে। অতএব অনেক খোঁজাখুঁজির পর গভীর জঙ্গলের মাঝে কেবল একটা বিরাট ফাঁকা জমির মতন দেখেছিল। সেখানে ছোট ছোট ঘাস লতা পাতা জন্মালেও কোনো বড় গাছ জন্মায়নি। অতএব সকলে বলেছিল ওখানেই নাকি হাজার হাজার বছর পূর্বে একসময় রাজপ্রাসাদের অস্তিত্ব ছিল। তারপর সন্ধ্যা নামার আগে সবাই মিলে ফিরে এসেছিল গায়ে। কিন্তু মহুর তবু মনে মনে আকর্ষণ থেকে গেছিল ওই অদ্ভুত জায়গাটার প্রতি। দুপুরে যখন সবাই কাজবাজ ছেড়ে বিশ্রাম নিত, তখনই জঙ্গল থেকে কাঠ আনার নাম করে কাটারি নিয়ে সে বেরিয়ে পড়তো সেই জায়গাটার উদ্দেশ্যে। তারপর অনেক খোঁজাখুঁজি করত সেই রাজপ্রাসাদটাকে খুঁজে পাওয়ার জন্য। অতঃপর একদিন ওই গাছবিহীন জায়গাটাতেই হাঁটতে হাঁটতে একটা বিরাট গর্তের মুখে পড়ে যায় মহু। তারপর সেই গর্তের মুখ পরিষ্কার করতে করতে দেখতে পায় এক সুড়ঙ্গ পথের মতো। তারপর সেখান থেকে খানিকটা এগিয়ে গিয়ে সুড়ঙ্গের অন্ধকারে একটা অদ্ভুত জলজলে সবুজ আলো দেখতে পায় সে। সাহস করে এগিয়ে গিয়ে দেখতে পায় গোলাকৃতি কোনো বস্তু। সেটাকে হাতে নেওয়ার পর সে বুঝতে পারে ওটা আসলে একটা পাথর, এবং পাথরের নকশাগুলো থেকে সবুজ আভা বেরোচ্ছিল। ওই পাথরটা কুড়িয়ে নেওয়ার পর থেকে মহুর যেন কেমন গাটা ছমছম করে ওঠে, একটা অদ্ভুত অনুভূতি হয়। এবং তারপর এতটাই ভয় পায় যে তৎক্ষণাৎ সেই সুড়ঙ্গ থেকে সে বেরিয়ে এসে গায়ের পথে হাঁটা লাগায়। বাড়িতে এসে দিনের আলোয় পাথরটাকে কালো বলে মনে হলেও পরে ভালো করে জলে ধুয়ে ঘষে মেজে পরিষ্কার করার পর সেটার আসল রূপ বের হয়। ওটা আসলে একটা নকশা করা সবুজ পাথর, যা অন্ধকারে চকমক করে। মহু ভেবেছিল সত্যি ওখানে একসময় রাজপ্রাসাদ ছিল, এবং ওই পাথরটাও হয়তো কোনো রানীর অলংকার ছিল। তাই সে যখন পাথরটাকে কুড়িয়েছিল তখন সেই রানীর প্রেতাত্মা তাকে হয়তো ভয় দেখিয়েছিল। এমনিতেও জঙ্গলের ওসব জায়গায় মহুদের যাওয়া বারণ। তাছাড়া মহু এমন ভয় সেদিন পেয়েছিল যে তারপর থেকে কখনো সে আর রাজপ্রাসাদের খোঁজ করতে যায়নি, এবং পাথরটাও অতি গোপনে সে তার নিজের কাছে রেখে দিয়েছে। মহুর কাছ থেকে সমস্ত কাহিনী ওরা হাঁ করে গিলেছিল, অবাক হয়েছিল প্রচণ্ড। কিন্তু কানাইয়ের মনের ভেতর করা উথাল পাথাল ঢেউয়ের কথা কেউ বুঝতে পারছে না। কানাইয়ের সেদিনের রাতের স্বপ্ন অথবা অনুভূতির সঙ্গে আজ মহুর বলা গল্পের কাহিনী যে হুবহু এক, অথচ এর আগে এই ধরনের কোনো গল্পই সে শোনেনি। ওকে সেদিন স্বপ্ন দেখছিল। এরপর ওরা চারজন আলোচনা করে ঠিক করলো আজ দুপুরেই রওনা দেবে সেই জায়গাটির উদ্দেশ্যে, যে জায়গা থেকে মহু আবিষ্কার করেছিল মাটির নিচে একটা সুড়ঙ্গ পথ এবং ওই সবুজ পাথরটা। ওরা চারজনেই বেশ উদ্গ্রীব হয়ে রইল আসল রহস্য জানার জন্য। এই অভিযানেও প্রয়োজন হতে পারে বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জামের। সুতরাং ওরা এবার তৈরি হয়েই যাবে, ঢাল তরোয়াল সব কিছু নিয়ে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ওরা চুপি চুপি রওনা দিল সোনা নদীর পাশ দিয়ে জঙ্গলের পথে। সাধারণত মহুরা জঙ্গলের যে অংশে নির্ভয় যাতায়াত করে সে পথ নয়, এ একেবারে অন্যদিকে। এদিকে মহুরা আসে না। বন্যপ্রাণী কিংবা জঙ্গল অতিরিক্ত ঘন হওয়ার কারণে এদিকে ওদের প্রয়োজনও পড়ে না। জঙ্গল এখানে এতটাই ঘন যে কাটারি দিয়ে গাছপালা লতা পাতা কেটে কুটে পথ তৈরি করে তবেই চলতে হচ্ছে। দুপুর গড়িয়ে ইতিমধ্যে বিকেল নেমে এসেছে। নাম না জানা কিছু অচেনা পাখিরা ডাকছে। কি অদ্ভুত সে ডাক, বুকের মধ্যে কাঁপুনি ধরিয়ে দেয়। মহু জানালো সে জায়গা এখনো বহু দূর, অর্থাৎ ওদের পৌঁছাতে পৌঁছাতে নির্ঘাত রাত হবে তা নিশ্চিত। এদিকে বন্য পশু এবং সেই চারজন বিদেশি শত্রুর ভয়ও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সুতরাং ওদেরকে সদা সর্বদা সচেতন হয়ে চলতে হবে। বিপদ বুঝলেই ঝাঁপিয়ে পড়তে হবে একসঙ্গে। আরও বেশ কিছুটা হাঁটার পর ধীরে ধীরে সন্ধে নামতে শুরু করলো। যে রাতে কানাইরা প্রথম সমুদ্রে পাড়ি দিয়েছিল সেই রাতে পূর্ণিমা ছিল। আজও তেমনই পূর্ণিমা। সন্ধে নামার সঙ্গে সঙ্গেই আকাশে ঝলমলে চাঁদকে দেখতে পাওয়া গেল। চারিদিকে ঝিঁঝি পোকার ডাক আর মৃদু বাতাসে একসঙ্গে লক্ষ লক্ষ পাতার সরসর শব্দে বনভূমি যেন চঞ্চল হয়ে উঠল। আকাশে উজ্জ্বল চাঁদ বনভূমির ঘুটঘুটে অন্ধকার জগৎকে সরিয়ে দিয়ে যেন রচনা করেছে এক মোহময় পরিবেশ। প্রকৃতি যেন নেশা ধরিয়ে দেয়। এ রূপ উপভোগ করার জন্য প্রত্যেকবার মানুষ হয়ে জন্ম নিতে ইচ্ছে করে।
রজনীগন্ধার মতন কোনো ফুল অন্ধকারেই ফুটছে হয়তো। তার মন মাতানো বুনো গন্ধ উপভোগ করতে করতে চলল ওরা। চাঁদটাও যেন চলতে লাগলো ওদের সাথে। চলতে চলতে ক্লান্ত হয়ে গেলে খানিকটা বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করেছে ওরা। এইভাবে অনেকটা পথ চলার পর রাত্রি যখন প্রায় দ্বীপ্রহর, জঙ্গল তখন একটু পাতলা হয়ে এলো। সামনে বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর ওরা দেখল বিশাল জায়গা জুড়ে রয়েছে সেই ফাঁকা মাঠের মতো এলাকা। এত ঘন জঙ্গল আর উঁচু উঁচু গাছের মাঝে হঠাৎ করে এই ফাঁকা মাঠ যেন অবিশ্বাস্য ঠেকে ওদের। পূর্ণিমা রাতের বনভূমির সৌন্দর্য এতক্ষণ উপভোগ করার পর এবার মশাল জ্বালানোর প্রয়োজনীয়তা ওরা অনুভব করল। কিন্তু এই রাতের বেলা কি সেই সুড়ঙ্গ আবিষ্কার করা সম্ভব? বিশাল জায়গা জুড়ে রয়েছে এই ফাঁকা মাঠ। এত বড় জায়গাতে একটা ছোট্ট সুড়ঙ্গের মুখ এই রাতে ক্লান্ত শরীরে ওদের আর খুঁজতে ইচ্ছে করল না। গতবারের মতন গাছের উপরই মাচা তৈরি করা হলো। আজ রাতে ওদেরকে ভালো করে বিশ্রাম নিতে হবে। আগামীকাল থেকে শুরু হবে খোঁজ আর রহস্য উদ্ঘাটনের চেষ্টা। সূর্যের মৃদু আলো ফোটার সঙ্গে সঙ্গে কানাইয়ের ঘুম ভেঙে গেল। জঙ্গলের মধ্যে এত সবুজ সতেজ পরিবেশে তার মনটাও বেশ ফুরফুরে লাগছে। এখনও ভালো করে আলো ফোটেনি, তাই সবাই এখনও নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এই গভীর জঙ্গলের মধ্যেও কারো মনে যেন ভয়ের ছিটে ফোটাও নেই। কানাই মাচা থেকে নেমে চারিদিকটা ভালো করে ঘুরে দেখতে লাগলো। জায়গাটা কেমন যেন চেনা চেনা ঠেকলো তার। তবে কি আগে কখনো এই জায়গায় সে এসেছে? এসব ভাবতে ভাবতে চারিদিকটা ঘুরতে ঘুরতে হঠাৎ চমকে উঠল কানাই। হ্যাঁ, এটাই তো সেই জায়গা যেখানে গুণচিহ্নের আকারে সে দুটো গাছের ডাল পুঁতে দিয়ে গিয়েছিল। অর্থাৎ নৌকাডুবির পর এই জায়গাতেই প্রথম সচেতনভাবে তার জ্ঞান ফেরে। তার আগে সেই রাজপ্রাসাদ, সেই স্বপ্ন, কানাইয়ের আবার গুলিয়ে যায় সব। মোহ আবার এই জায়গাতে এনেছে তাদের। কথিত আছে এই জায়গাতেই নাকি হাজার হাজার বছর পূর্বে রাজপ্রাসাদ ছিল। কানাইয়ের বুকের মধ্যে ভয় আর বিস্ময় যেন ঢিপ ঢিপ করতে থাকে। কানাই যখন ওই জায়গায় দাঁড়িয়ে স্থবিরের মতন এসব আকাশ কুসুম ভাবছে, তখন হঠাৎ মৈনাকবাবু কখন তাকে খুঁজতে খুঁজতে এখানে এসে তাকে ডেকেছে তা সে খেয়ালই করেনি। তার ঘোর কাটল যখন মৈনাকবাবু কানাইয়ের কাঁধ ঝাঁকিয়ে উচ্চৈস্বরে কানাই, কানাই বলে ডেকে উঠল। কানাই থতমত খেয়ে উঠল। এবার আর আড়াল করতে পারল না কোনো কিছু। তার এই স্থবির হয়ে যাওয়া চেহারা দেখেই মৈনাকবাবু জেরা করতে শুরু করলেন। কানাই তখন আঙুল দিয়ে ইঙ্গিত করে তার পুঁথে রাখা গুণচিহ্নের আকৃতির সেই কাঠ দুটিকে দেখালো এবং একে একে খুলে বলল সমস্ত ঘটনা। মৈনাকবাবু কানাইয়ের কথাগুলো যেন কিছুটা বিশ্বাস করল। কানাইকে আবার জিজ্ঞাসা করল, আচ্ছা ভায়া, তাহলে সেই ক্লুয়ের সাহায্যে আমরা তো সেই সুড়ঙ্গটিকে খুঁজে পেতে পারি? মৈনাকবাবু আবার বললেন, আসলে অনেক সময় মানুষ শারীরিকভাবে দুর্বল থাকলেও তার স্বপ্নের মধ্যে আগে থেকেই জানতে পারে কোনো জায়গা অথবা কোনো বিশেষ বিষয় সম্পর্কে। এরকম ঘটনা আমাদের আশেপাশে বহু মানুষের থেকেই শোনা যায়। তোমার ক্ষেত্রে হয়তো তাই ঘটে থাকবে। কানাই এবার বুঝল যে তার মাস্টারদাও এই ঘটনাকে স্বপ্ন হিসেবেই ব্যাখ্যা করেছে এবং স্বাভাবিকভাবেই নিয়েছে। সেও মনে মনে ভাবল এটা হয়তো স্বাভাবিক ঘটনাই হবে। তাই ঘাড় নেড়ে জানায় কিছু জানে না সে। আর স্বপ্নে আর অন্য কিচ্ছু দেখতে পায়নি। কিন্তু এত কিছু ব্যাখ্যা করার পরেও তার মনের মধ্যে গোপনে যেন একটা ছোট্ট বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচল অবস্থা রয়েই যায়। অতঃপর ওরা দল বেঁধে প্রকাশ্য দিবালোকে আবার চলল জঙ্গলের সেই ফাঁকা অংশে। ঠিক হলো যতক্ষণ না পর্যন্ত সেই সুড়ঙ্গপথ আবিষ্কার হয় ততক্ষণ এই বিরাট ফাঁকা অংশ তন্ন তন্ন করে ওরা খুঁজবে। এই জায়গার মধ্যেই সেই সমস্ত রহস্য লুকিয়ে আছে তা ওরা যেন সবাই বুঝতে পারল। জঙ্গলের এই ফাঁকা অংশে কোথায় সুড়ঙ্গপথ আছে তা কিন্তু উপর থেকে দেখে বোঝা একেবারে অসম্ভব। কারণ জঙ্গলের এই অংশে বড় কোনো বৃক্ষ বা গাছ না থাকলেও এখানে বড় বড় ঘাস এবং গুল্ম জাতীয় গাছে ঢাকা আছে জায়গাটি। মোটাসোটা দেখে একটা করে গাছের ডাল লাঠির মতন বানিয়ে নিয়ে হাতে রেখেছে ওরা। তাতেই লতা পাতা জঙ্গল সরিয়ে সরিয়ে ঘুরতে হচ্ছে ওদের। মৈনাকবাবু অনেকক্ষণ থেকেই কানাইকে খেয়াল করছিলেন।
এই জায়গাটিতে প্রবেশ করার পর থেকে কানাই যেন প্রচণ্ড অন্যমনস্ক হয়ে রয়েছে। কোনো কথা সে এতক্ষণ বলেনি। কি ভাবছে ও? তবে কি সেই স্বপ্নের কথা ভাবছে? কানাইটা বড্ড ভাবুক। সেই সুর গান এসব ভেবে ভেবে বোধহয় অচেতন অবস্থায় একটা স্বপ্ন দেখেছে, আর সেই স্বপ্ন নিয়ে এতটা ভাবলে কি চলে? মৈনাকবাবু কানাইকে ডাকে, কিন্তু সে ডাক যেন কানাইয়ের কান অবধি পৌঁছায় না। কানাই কেমন যেন একটা ঘোরের ভেতর চলছে, নিজের মতন এগিয়ে চলছে সমানে, লক্ষ্য নেই কারোর দিকে। ভুবন কাকা আর মোহু থমকে দাঁড়ায়। মৈনাকবাবুকে ডাকে, কিন্তু কানাইয়ের যেন কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আপন মনে কিসের যেন উন্মত্ততায় সে এগিয়েই চলেছে, যেন রাস্তা ঘাট এখানকার সমস্ত কিছু তার নখদর্পণে। এতক্ষণে মহু আর ভুবন কাকাও ব্যাপারখানা বুঝতে পারে। ওরা তিনজন দাঁড়িয়ে থাকে এক জায়গায়, কিন্তু কানাইয়ের তাতে ভ্রুক্ষেপ নেই, সে এগিয়েই যেতে থাকে। কানাই কিছু দূর এগিয়ে যাওয়ার পর ওরা তিনজন তাকে অনুসরণ করে। এবার সে লতা গুল্মের ঝোপঝাড় সরিয়ে সরিয়ে একদিক থেকে অন্য দিকে বেঁকে গেল। ওরাও সে পথেই গেল। এরকম বেশ কিছুক্ষণ চলার পরেই হঠাৎ সামনে একটা সরু নালার মতন দেখা গেল। জলের দারুণ স্রোত বয়ে চলেছে সেখানে। তার মানে এই নালা বোধহয় নদীর সঙ্গে সংযুক্ত, সেই জন্যই এত স্রোত। কিন্তু নদী এখানে কোথায়? সোনা নদীর বিপরীত দিকে যে ওরা এসেছে, এদিকে তো নদী থাকার কথা নয়। ওরা সেই নালা বরাবর চলতে শুরু করলো। এখানে বড় বেশি কাঁটা আর ঝোপ, খুব সাবধানে গা বাঁচিয়ে চলতে হচ্ছে। মাঝে মধ্যে জামা কাপড় আটকে যাচ্ছে গাছে, তবু কানাই যেন নির্বিকার। হেঁটে চলেছে তো চলেইছে। বহুক্ষণ এভাবে হাঁটার পর কানাই হঠাৎ থমকে দাঁড়ালো নালার পাশে একটি জায়গায়। ওরাও কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে পড়ল। তারপর ওইভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ধীরে ধীরে নামতে শুরু করলো নালার মধ্যে জলে। মৈনাকবাবু দৌড়ে কানাইকে ধরতে গেলে ভুবন কাকা তাকে বাধা দেয়, কানাইকে ধরতে মানা করে। অতএব ওদের চোখের সামনে দিয়ে কানাই নালার জলের প্রবল স্রোতের মধ্যে নেমে গেল। প্রথমে জল অগভীর হলেও ধীরে ধীরে সে জল হাঁটুর ওপর, তারপর তার গোটা শরীর ডুবে গেল। এখন শুধু তার কালো মাথাটা দেখা যাচ্ছে। তারপর কিছুক্ষণের মধ্যে তার মাথাটাও আর দেখা গেল না, একেবারে ডুবে গেল কানাই। মৈনাকবাবু বললেন, কাকা, তুমি আমাদের বাধা দিলে কেন? ও যে ডুবে গেল। একবার আমরা সবাই বেঁচে গেছি, কিন্তু বারবার তো আর তা হবে না। ভুবন কাকা মৃদু হেসে বললেন, আস্তে আস্তে যেটুকু ঘটনা শুনলুম তা আপনাদের কাছে স্বপ্ন টপ্ন মনে হতে পারে, কিন্তু কানাই যা বলেছে তা তা আমার স্বপ্ন মনে হয় না। আমি অবিশ্বাসও করি না। মোহু হাঁ করে শুধু দেখতে লাগলো সব কাণ্ড কারখানা। সে কিছুই বুঝলো না। সে শুধু বলল, ওই সুতি খালগুলায় বহুত টান খেলে রে বাবু, ওকে নামতে দিলি কেন বটে? মৈনাকবাবু ভুবন কাকার কথা কিছুই বুঝতে পারলেন না। সবটা যেন আজগুবি মনে হলো। তার মনে হলো কানাইকে এভাবে হতভম্বের মতন হাঁটতে না দিলেই হয়তো ভালো হতো। তবে যা হওয়ার তা তো হয়েই গেছে। তাহলে এখন কি জলে নেমে কানাইকে খুঁজবে? কিন্তু কানাই তো সাঁতার জানে। জলে নামার পরও কি তার হুঁশ ফিরল না? অত স্রোতের টানে কানাই কি তবে তলিয়ে গেল? মৈনাকবাবু যখন কি করবে না করবে ঠিক করতে না পেরে এসব ভাবছে, তখন ভুবন কাকা সামনে এগিয়ে গেল। মৈনাকবাবু বাধা দিতে গেল, কিন্তু কাকা তার কথা শুনল না। সেও দ্রুত গিয়ে কানাইয়ের মতন ধীরে ধীরে জলের মধ্যে মিলিয়ে গেল। অবাক হয়ে তাকিয়ে রইল মৈনাকবাবু। তার সব চিন্তা ভাবনা পরিকল্পনা সব কিছু ওরা দুজনে এইভাবে ভেস্তে দিল। ভুবন কাকার কথা শুনে কানাইয়ের এভাবে মোহগ্রস্তের মতন চলতে দেওয়া এবং তাকে বোকার মতন অনুসরণ করে যাওয়া একেবারে খুব বাজে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একবার ইচ্ছে হলো ওদের মতন জলে ডুব দিতে, কিন্তু মৈনাকবাবু আর মহুর কাছে অনেক জিনিসপত্র, সেগুলো জলে ভিজেও তো নষ্ট হয়ে যেতে পারে। অনেক ভাবনা চিন্তা করার পর মৈনাকবাবু মহুর কাছে সমস্ত জিনিসপত্র গচ্ছিত রেখে সেও জলের মধ্যে ডুব দিতে গেল। কিন্তু মহু তাকে কিছুতেই একা যেতে দিল না। সে বলল, জলে ভিজে নষ্ট হওয়ার মতন জিনিসপত্র তাদের কাছে বিশেষ কিছু নেই, চিড়ে গুড় ছাড়া, তাও সেটা মেটে হাঁড়ির ভেতর মুখ শক্ত করে বাঁধা। আর মৈনাকবাবুর বিরাট ফাইলটা তো রয়েছে। ওরা এমনই ওয়াটারপ্রুফ যে সমুদ্রে পড়ে যাওয়ার পরও একটুও হাল খারাপ হয়নি। তাই মহু সিদ্ধান্ত, যেতে যদি হয় তাহলে দুজনে একসাথেই যাবে। অগত্যা মৈনাকবাবুকে মেনে নিতে হয় মহুর কথা। দুরু দুরু বুকে একে অপরের হাত ধরে ওরাও ধীরে ধীরে নামতে থাকে নালার জলে।
এখানে মাটিটা কি সুন্দর, যেন সাদা বালির মতো। জলের ভেতর নরম মাটিতে পা বসে গেল, পায়ে কাদা লাগে না, আর জলটা যেন স্ফটিকের মতন স্বচ্ছ। জলের তলায় মাটি, ছোট ছোট গাছ সবই দেখা যাচ্ছে। ওরা ধীরে ধীরে আরো নিচে নামতে লাগলো। তারপর হঠাৎ ওরা দেখতে পেল স্বচ্ছ জলের ভেতর যেন একটা দুটো করে সিঁড়ির ধাপ নেমে গেছে। দারুণ অবাক হলো ওরা, কিন্তু সিঁড়ি বরাবর নামলে যে ডুবে যাবে ওরা। তারপর এখন আর কিছু ভাবার নেই, এমনিও স্রোতের টানে দাঁড়ানো যাচ্ছে না। ওরা ধাপে ধাপে নিচে নামতে লাগলো। অবশেষে ওরাও একেবারে ডুবে গেল। তারপর আরেকবার শ্বাস নেবার প্রয়োজন হবার আগেই সামনে দেখতে পেল একটা ছোট্ট অন্ধকার কালো সুড়ঙ্গের মতো। সুড়ঙ্গটা বোধহয় পুরোপুরি জলে পূর্ণ। মাথা তুললেও শ্বাস নিতে পারবে না ওরা, দেখলেই যেন দমটা আটকে আসছে। এত ছোট সুড়ঙ্গের মুখ যে একটা মানুষ কোনো রকমের সাঁতরে ঢুকতে পারবে, কিন্তু ওদের এসব আর ভাবার মতো সময় নেই। সুড়ঙ্গের মধ্যেই হয়তো কানাই আর কাকা কোনো রাস্তা খুঁজে পেয়েছে, তাই ওরাও সাঁতরে ঢুকে পড়ল সে অন্ধকার সুড়ঙ্গের ভেতর। ডুব সাঁতরে যত দ্রুত সম্ভব ওরা সামনে কিছুটা যাওয়ার পর যখন আর দম বন্ধ করে থাকা অসম্ভব হয়ে উঠল, তখনই হঠাৎ করে যেন সুড়ঙ্গটা শেষ হয়ে গেল। ঘুটঘুটে অন্ধকার কেটে গিয়ে আবার সূর্যালোকের দেখা মিলল। ওরা জলের উপর ভেসে উঠে প্রাণ ভরে শ্বাস নিল। কি শান্তি এই পৃথিবীর বাতাসে! একটু স্বাভাবিক হয়ে ওরা চারিদিকে তাকিয়ে বুঝলো এটা একটা বিরাট ঝিলের মতো। সামনেই ডাঙা দেখা যাচ্ছে। অতঃপর ওরা সাঁতরে ডাঙাতে গিয়ে উঠল। কানাই আর কাকা হয়তো এখানেই এসেছে, কারণ ওদেরকে জলের নিচে আশেপাশে আর কোথাও দেখা যায়নি। ডাঙাতে ওঠার পর একটা অদ্ভুত বিষয় ওরা লক্ষ্য করল। এখানে আশেপাশে যত দূর চোখ যায় শুধুই ধুধু মরুভূমির মতো ফাঁকা। কোথাও একটা গাছ লতা পাতা নেই, এমনকি ঘাসের চিহ্ন পর্যন্ত নেই। সাদা বালি, মাটি রোদে চিকচিক করছে রূপোর মতো। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় এই বিস্তৃত এলাকাটি যেন কিছুটা গোলাকৃতির। রোদের মধ্যে এভাবে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকলে যেন চোখে ধাঁধা লাগে। কিন্তু কানাই আর ভুবন কাকা গেল কোথায়? এই জন্য সত্যি গোলক ধাঁধায় পড়েছে ওরা। মৈনাকবাবুর মাঝে মধ্যে মনে হতে লাগলো আবার নতুন করে ওই সবুজ পাথরের পাল্লায় না পড়লেই বরং ভালো হতো। ভিজে জামা কাপড় গায়েই প্রায় শুকিয়ে এসেছে। এদিকে রোদের মধ্যে এরকম শূন্য মরুভূমিতে ঘোরাটাও যেন অনর্থক মনে হচ্ছে। মৈনাকবাবু খুব জোরে একটা ডাক দিলেন, কাকা, কানাই, কোথায় তোমরা? কোনো জবাব আসে না। তার নিজের ডাকটাই যেন প্রতিধ্বনিত হয়ে ফিরে আসতে থাকে। কিছুক্ষণ এভাবে কিংকর্তব্য বিমূঢ় হয়ে এদিক ওদিক ঘোরাঘুরির পর হঠাৎ যেন একটা মৃদু অথচ তীক্ষ্ণ ধাতব আওয়াজের মতন শব্দ শোনা গেল। ঠিক যেন বহুদূর থেকে কোনো মন্দিরে মাত্র একবার ঘণ্টা বাজানো হলো। সে আওয়াজ ফাঁকা জায়গাটিতে প্রতিধ্বনিত হতে হতে যেন হঠাৎ বাতাসের সাথে মিশে গেল। মহু আঙুল থেকে ইঙ্গিত করল আওয়াজটা বোধহয় এলাকাটির মাঝ বরাবর থেকে আসছে। মহু আর মৈনাকবাবু তড়িঘড়ি করে এগিয়ে গেল সেদিকে। এই বিরাট মাঠের মতো এলাকাটি নেহাতি মাঠের মতো ছোটোখাটো নয়। স্পষ্টত দেখা যায় এদিক ওদিক। জায়গাটির মাঝ বরাবর পৌঁছানো এই রোদের মধ্যে দারুণ কষ্টসাধ্য ব্যাপার। প্রায় আধ ঘন্টা হাঁটার পর ওরা প্রায় মাঝ বরাবর পৌঁছে গেল। এদিক ওদিক ঘুরে ফিরে যখন ওরা হতাশ হয়ে কী করবে ভাবছে, হঠাৎ তখনই আবার সে ধাতব শব্দ শোনা গেল। সে শব্দ এবার বেশ জোরেই শোনা গেল। তার মানে নিশ্চয়ই এ শব্দ কাছাকাছি কোথাও থেকে আসছে। এবার মহু আর মৈনাকবাবু দুজনে দুদিকে হাঁটতে শুরু করলো। হতে পারে কানাইরা বোধহয় এর সংকেত তাদেরকে দিচ্ছে। তবে কি ওরা কিছু খুঁজে পেল? এই ফাঁকা জায়গায় কোথা থেকে এমন শব্দ আসতে পারে? যতদূর দেখা যায় পুরোটাই ফাঁকা, শূন্য মরুভূমির মতো। দুজনে অন্যমনস্ক হয়ে দুদিকে কোনো সূত্র পাওয়ার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে অন্য কিছু খুঁজে না পাওয়া গেল কানাই আর কাকাকে অন্তত খুঁজে পাওয়া যায়। এভাবে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর হঠাৎ মহুর কোনো সারা শব্দ না পেয়ে মৈনাকবাবু পিছন দিকে তাকিয়ে দেখল মহু নেই। কোথায় গেল সে? বেশি দূর তো পৌঁছাতেও পারবে না এইটুকু সময়ের মধ্যে। কি হচ্ছে সব? মৈনাকবাবু পাগলের মতন ছুটতে ছুটতে যায় সেদিকে। কিন্তু কিন্তু এই হচ্ছেটা কি? বালি মাটিতে পা বসে যাচ্ছে কেন? তবে কি এ চোরাবালি? তবে কি মহু, কানাই, কাকা সবাই এই চোরাবালির গহ্বরে চাপা পড়েছে?
মৈনাকবাবু এক মুহূর্তে যেন চোখের সামনে স্বয়ং মৃত্যুকে দেখতে পেলেন, কিন্তু অনেক চেষ্টা করেও সেখান থেকে বেরোতে পারলেন না। এভাবে ধীরে ধীরে মাটির তলায় যখন একটু একটু করে তলিয়ে যেতে যেতে প্রায় কোমরের কাছাকাছি চাপা পড়েছে, তখন মৈনাকবাবু আর সইতে পারলেন না। এভাবে বেঘুরে মরণকে একটু একটু করে টের পাওয়ার আগেই সে মূর্ছা গেল। জ্ঞান না থাকলে বোধহয় মৃত্যুতেও কম কষ্ট হয়। নৌকাডুবি হওয়ার পর মৃত্যুর হাত থেকে বেঁচে মৈনাকবাবু জ্ঞান ফেরার পর প্রথম মহুকে দেখেছিল। দ্বিতীয়বার চোরাবালিতে আটকে যাওয়ার পরও সে ভেবেছিল এইবার বুঝে মারা যাবে, কিন্তু এবারও জ্ঞান ফিরল এবং সে আবার যেন মহুর স্পর্শ পেল। ধর্মর করে উঠে বসল। আমি কোথায়? ওদিক থেকে ভুবন কাকার গলার আওয়াজ পাওয়া গেল। উঠে বসে জল টল খাও দেখে নে, আর তারপর ঘুরে ফিরে দেখো আমরা কোথায়। মৈনাকবাবু সত্যি সত্যি গলা শুকিয়ে গেছিল। মহুর কাছ থেকে খানিকটা জল নিয়ে ঢকঢক করে খেয়ে চারিদিকটা তাকিয়ে দেখতে লাগলো। ভুবন কাকা এখানে, তার মানে কানাইও আছে, মহু আছে, সবাই আছে। তার মানে আবার তার এক জায়গায়, আবার বেঁচে গেছে ওরা। আসলে যেটাকে সে চোরাবালি ভেবেছিল সেটা একটা সুড়ঙ্গের মুখ। সেখানে বহু যুগ ধরে মাটি জমে জমে এমন অবস্থা হয়েছে যে সেখানে সুড়ঙ্গের কোনো অস্তিত্ব বোঝা যায়নি। এরকম সুড়ঙ্গের ভিন্ন মুখ থেকে ওরা মাটির সমেত ধসে পড়েছে নিচের কোনো গহ্বরে। কি আছে এখানে? অন্ধকারে শুধু আন্দাজ করা গেছিল ওদের দুদিকে বিরাট শক্ত দেওয়াল আছে। সত্যি কি রাজপ্রাসাদ ছিল? অন্ধকার হাতড়ে হাতড়ে ওরা যখন আন্দাজে এগিয়ে যাচ্ছিল সামনে, হঠাৎই কাকার পায়ের সাথে ধাক্কা লাগে মৈনাকবাবুর। তারপরেই জ্ঞান ফেরে তার। কিন্তু কানাই? কাকা বলল, এখানে কানাইয়ের ঘোর কাটবে না, অনেকটা এগিয়ে চলে গেছে ও, ওর পেছনে পেছনে যাচ্ছিল আমরা, তবে ওরে ঠিক খুঁজে পেয়ে যাবো সামনে। মৈনাকবাবু বলল, যে রাজপ্রাসাদের গল্প আমরা মহুদের কাছ থেকে শুনেছি তা হয়তো সত্যি, আর সেই প্রাচীন প্রাসাদের ধ্বংসাবশেষের মধ্যেই বোধহয় আমরা এখন এসে পড়েছি। ভুবন কাকা শুধু বলল, হ্যাঁ। মহু তখন বলে উঠল, একটু আধার, কিছু দেখা যায় লাই রে। এখানে লাকড়িও লাই যে একটু চকমকি দিয়ে আলো জ্বালি। মৈনাকবাবু অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর একটা উপায় বার করলেন। আসলে এই জমকালো অন্ধকারে এখানে কোনো কিছুই বোঝা সম্ভব নয়। কেউ কারো মুখও ঠিক করে দেখতে পাচ্ছে না। এখান থেকে বেরোবার রাস্তা বার করতে হলে আলো জ্বালানোর ব্যবস্থা করতেই হবে। মৈনাকবাবু বললেন, প্রাচীন প্রাসাদের সুড়ঙ্গের দেওয়ালগুলোতে শুনেছি অন্ধকার কাটানোর জন্য মশালের ব্যবস্থা থাকতো। এখানের দেওয়ালগুলো একটু খুঁজে দেখা যাক। কাকা বলল, হ্যাঁ থাকতো শুনেছি, কিন্তু এতকাল পর কি আরো জিনিস আসতো থাকবে? সত্যি তো, এতকাল পরে কি আর ও জিনিস থাকা সম্ভব? হয়তো নেই, তবু অন্ধকারে একটু আলোর দিশা খুঁজে পেতে চায় সবাই। তাই আর সময় নষ্ট না করে ওরা দুদিকের দেওয়ালে যত দূর হাত যায় তত দূর পর্যন্ত হাতড়ে হাতড়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। এভাবে কিছুক্ষণ অন্ধকারে খোঁজাখুঁজির পর সত্যি সত্যি একটা শক্ত কাঠের মতো কিছু পাওয়া গেল। মহু অন্ধকারের মধ্যেই সেই কাঠ জাতীয় বস্তুটির ওপর চকমকে ঢুকতে লাগলো। 2-3 বার এভাবে চকমকে ঢোকার পর হঠাৎই বস্তুটি দাউ দাউ করে জ্বলে উঠল। আলোকিত হয়ে উঠল গোটা জায়গাটি। ধীরে ধীরে সেখানকার সমস্ত দৃশ্যপট ফুটে উঠল চোখের সামনে। ওরা আশ্চর্য হয়ে দেখল যে বস্তুটিতে দাউ দাউ করে এখন আগুন জ্বলছে সেটা আদতেই একটি প্রাচীন যুগের মশাল। দুদিকে উঁচু দেওয়াল, বিশাল বিশাল বর্গাকার লাল ইঁট, একটার পর একটা বসিয়ে চুন সুরকি দিয়ে গাঁথা। পুরো ময়লা জমেছে তার গায়ে। কত হাজার হাজার বছর আগেও এমন ইমারত যে মানুষ তৈরি করত, সত্যি তা দেখলে অবাক হতে হয়। দুদিকের দেওয়ালে এখনও সারি সারি মশাল অবশিষ্ট রয়েছে। তার মানে প্রাচীন যুগেও এটা আসলে কোনো গোপন সুড়ঙ্গই ছিল। সেই সময়ও এই জায়গাটিতে এরকম অন্ধকার বিরাজমান ছিল, যার কারণে এহেন মশালের ব্যবস্থা করা হয়েছে। ওরা প্রত্যেকে একটা করে মশাল জ্বালিয়ে নিল। সুড়ঙ্গের এই রাস্তাটা লম্বা হয়ে চলে গেছে বহু দূর পর্যন্ত। এখানে এই সুড়ঙ্গ পথ ব্যতীত
আর কোনো কিছু নেই। তাই ওরা এগিয়ে যেতে লাগলো সুড়ঙ্গ বেয়ে। কানাইও বোধহয় সামনেই এগিয়ে গেছে। প্রায় আধ ঘন্টা পর ওরা যেখানে এসে পৌঁছালো সেখানেই সুড়ঙ্গটা শেষ হয়ে গেছে। এই জায়গাটিও বেশ প্রশস্ত। আশ্চর্যের বিষয় হলো এখানেও কানাই নেই, কিন্তু ভুবন কাকা যে দেখেছিল কানাইকে সামনে এগিয়ে যেতে। মৈনাকবাবু বললেন, কাকা, নিশ্চয়ই এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো পথ রয়েছে, যে পথে কানাই বেরিয়ে গিয়েছে। এছাড়া এই সুড়ঙ্গের পথে আর তো কোনো যাওয়ার জায়গাও দেখিনি। একটা মানুষ তো এভাবে উবে যেতে পারে না। ওরা মশালের আলোয় তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলো গোটা জায়গাটি। কাকা হঠাৎ একসময় আবিষ্কার করলো এই সুড়ঙ্গের মধ্যে আরও একটা ছোট্ট সুড়ঙ্গ পথ। অন্ধকারের মধ্যে এমনভাবে সেটা আড়াল হয়েছিল যে চট করে চোখে পড়েনি। কত যুগ আগের এসব সুড়ঙ্গ পথ। বিপদ যে কোনো মুহূর্তে ঘটা অস্বাভাবিক নয়। ভয় যে ওদের করছে না তা নয়, তবে আবিষ্কার আর রহস্য উন্মোচনের এক অদ্ভুত আনন্দ যেন ওদের পেয়ে বসেছে। সেই আনন্দের আকর্ষণে ছুটে চলেছে সমুদ্র, জঙ্গল কিংবা প্রাচীন সুড়ঙ্গ অতিক্রম করে। এখানে যেহেতু বেরোনোর আর কোনো পথ নেই, সেতু ওদের আর বুঝতে বাকি রইল না যে কানাই তবে ছোট্ট সুড়ঙ্গ পথেই গিয়েছে। সুতরাং ওরা তিনজনও একে একে সেই ছোট্ট সুড়ঙ্গ পথেই প্রবেশ করলো। এই সুড়ঙ্গটা এতটাই ছোট যে মহুর মতো ছোটোখাটো মেয়েকেও ঘাড় নিচু করে চলতে হচ্ছে। একইভাবে চলতে হচ্ছে, তার উপর সুড়ঙ্গের নিচে অর্থাৎ মেঝেতে জল জমে আছে, তাতে পায়ের পাতা অবধি ডুবে যাচ্ছে। তাছাড়া বহু যুগের শ্যাওলার আস্তরণ এতটাই পিচ্ছিল করে রেখেছে জায়গাটিকে যে একটু অসাবধান হলেই যে কোনো মুহূর্তে ওদের পা পিছলে যেতে পারে। বোধহয় এই সুড়ঙ্গের কাছাকাছি কোনো জলাশয় রয়েছে, সেখান থেকে জল চুঁইয়ে চুঁইয়ে জমা হয়েছে এই সুড়ঙ্গে। অথবা এই সুড়ঙ্গ মাটির অনেকখানি গভীরে অবস্থিত, তাই হয়তো জল উঠে আসছে। মাথা নিচু করে বেশ খানিকটা হাঁটার পর ওদের প্রচণ্ড কষ্ট হতে আরম্ভ করলো। এভাবে আর যেন বেশিক্ষণ চলা যাচ্ছে না। একেই এই ভয়ঙ্কর অন্ধকার, তার উপর এই সংকীর্ণ সুড়ঙ্গের ভেতর মশালের আলোয় যেন পায়ের নিচের জলটা আরও কুচকুচে কালো মনে হচ্ছে। ওদের কাছে সমুদ্রের জলও বোধহয় এত ভয়ঙ্কর মনে হয়নি। এভাবে ঘাড় মাথা গুঁজে আরও খানিকটা যাওয়ার পর হঠাৎ মৈনাকবাবু প্রচণ্ড একটা চিৎকার করে মহুর হাত ধরে চোখ বুজে ফেললেন। সাপ, সাপ, ওই যে সাপ! মহু আর কাকা তখন মৈনাকবাবুকে নিয়ে একপাশের দেওয়াল ঘেঁষে স্থির হয়ে দাঁড়ালো। আর সেই কালো কুচকুচে সাপটা ধীরে ধীরে এঁকে মেঁকে মৈনাকবাবুর পায়ের পাতার উপর দিয়ে চলে গেল। মৈনাকবাবু যেন পাথরের মূর্তির মতন শক্ত হয়ে গেছে। মহু এবার দাঁত বের করে হি হি করে হেসে উঠে বলল, তোর এইটুকু সাহস রে বাবু! বলেই আবার খিলখিলিয়ে হাসতে লাগলো সে। সঙ্গে ভুবন কাকাও কলকাতার ছেলেদের একটু ভয় বেশি এসব বলে রাগাতে লাগলো। মৈনাকবাবু এবার শুধু কটমট করে তাকালেন ওদের দিকে। তারপর আবার দুরু দুরু বুকে ওরা এগোতে শুরু করলো। আর একটুখানি এগোনোর পর ওরা হঠাৎ লক্ষ্য করলো এবার সুড়ঙ্গটা বড় হতে শুরু করেছে ধীরে ধীরে। এখন আর মাথা নিচু করে এগোতে হচ্ছে না। একসময় ওরা দেখলো পায়ের নিচে জলও আর নেই। পায়ের নিচে এখন চুন সুরকির পাকা শুকনো মলিন মেঝে। হ্যাঁ, এটুকুতেই যেন ভীষণ শান্তি লাগছে ওদের। কিন্তু এত দূর আসার পরও যে কানাইয়ের দেখা নেই, তাই ওরা আরও এগিয়ে যেতে লাগলো। এবার প্রায় মিনিট দুয়েক পর একটা বিশাল ঘরের মতন অংশ ওরা প্রবেশ করলো। সুড়ঙ্গটাও শেষ হয়ে যাচ্ছে এই ঘরের মধ্যে এসে। ওরা মশাল নিয়ে ভালো করে এদিক ওদিক দেখতে লাগলো। এরপর হঠাৎ ঘরের ঈশান কোণে ওরা দেখল কানাই স্থির হয়ে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, অথচ কানাইয়ের হাতে কোনো মশাল বা আলো কিছু নেই। তবে এই ঘুটঘুটে বিশ্রী অন্ধকারের মধ্যে এতটা রাস্তা পেরিয়ে কিভাবে এলো সে? তবে কি সত্যি তার নিজের সত্তা আর কাজ করছে না সেখানে, নাকি বহু যুগ আগের স্বপ্নে দেখা সেই রাজার মতন হয়ে উঠেছে সে? তাই পরিচিত জায়গায় আর আলোর প্রয়োজন তার হচ্ছে না। ওরা ধীরে ধীরে কানাইয়ের কাছে গিয়ে দাঁড়ালো। ঘরের এই অংশটা আলোকিত হতেই ওরা দেখতে পেল একটা বিশাল হাতির মূর্তি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো হাতির দুটো চোখই বন্ধ। এত সুন্দর সুনিপুণ ভাস্কর্য দেখলেও যেন চোখ জুড়িয়ে যায়। আরও একটা জিনিস ওরা এতক্ষণ একেবারেই খেয়াল করেনি। ওপরের দিকের দেওয়ালে একটা বিরাট অংশ জুড়ে অবস্থান করছে আগেকার দিনের
তৈলচিত্রের মতো একটা চিত্র, আর তার নিচে কিছু একটা লেখা রয়েছে। মৈনাকবাবু মশালটা নিয়ে কাছাকাছি গেল, কিন্তু বহু যুগের ধুলো ময়লায় সে লেখা আর ছবি বোঝা গেল না। এবার কানাই একটা অদ্ভুত কাণ্ড করে বসল। মৈনাকবাবুর হাত থেকে মশালটা কেড়ে নিয়ে এক লাফে হাতির সুরের ওপর উঠে গিয়ে সেই তৈলচিত্রের ওপর আগুন ধরিয়ে দিল। আর অদ্ভুতভাবে সেই চিত্রটা দাউ দাউ করে একদিক থেকে জ্বলে জ্বলে শেষ প্রান্তে গিয়ে খানিকক্ষণ জ্বলার পর নিভে গেল। ওরা অবাক হয়ে তাকিয়ে রইল সেদিকে। পুরো তৈলচিত্র এবং লেখাগুলো যেন ঝকঝক করছে নতুনের মতো। কি অদ্ভুত কলা কৌশলীতে তৈরি করে এই চিত্র, অপূর্ব। মশালের আলোয় আরো খানিকটা কাছাকাছি গিয়ে সে তৈলচিত্র দেখে ওরা স্তম্ভিত হয়ে গেল। কি আশ্চর্য! এই যে কানাইয়ের ছবি, হুবহু একই রকমের দেখতে। চিত্রতে যে আছে শুধুমাত্র তার গায়ের রং উজ্জ্বল ফর্সা, আর কানাইয়ের রং একটু শ্যামলা গোছের। এও কি সম্ভব? তার মানে হাজার হাজার বছর আগের ওই তৈলচিত্রের মানুষটি আজকের কানাই। অবিশ্বাস্য। চোখে না দেখলে ওরা যেন কোনো দিন এসব বিশ্বাস করতে পারত না। মৈনাকবাবু নিচের লেখাগুলো দেখে বললেন, ব্রাহ্মী লিপি। কানাই যেন যন্ত্রের মতো শুধু সেই লেখাগুলো স্পষ্ট বাংলাতে বলে চলল, যুবরাজ দেবদত্ত কর্তৃক নির্মিত এই প্রাসাদ ও ধনসম্পদ তার প্রিয়তমা চারুমতির জন্য রইল। তারপর আবার সেই রকম একইভাবে যন্ত্রের মতো বলল, সবুজ পাথর দুটো দাও। মৈনাকবাবু কাঁপা কাঁপা হাতে তার ফাইল থেকে পাথর দুটো বের করে কানাইয়ের হাতে দিলেন। কানাই আবারও সেই বিরাট হাতির সুরের ওপর উঠে সবাইকে অবাক করে দিয়ে হাতির বন্ধ করা চোখগুলোর ঢাকনার মতন খুলে ফেলে চোখের কোটরের জায়গাগুলিতে দুটো পাথর যত্ন করে বসিয়ে দিল। তারপর নিচে নেমে এসে ধীরে ধীরে হাতির বিরাট সুঁটটা বাঁ দিক থেকে ডান দিকে ঘোরাতে শুরু করলো। আর সুঁটটাও চাবির মতন অদ্ভুতভাবে বিচ্ছিরি যান্ত্রিক শব্দ করে একদিক থেকে অন্যদিকে ঘুরে গেল। আর সেই মুহূর্তেই যেন শুরু হলো ভূমিকম্প। কেঁপে উঠল মাটি। কর ঘর ঘর শব্দে হাজার হাজার বছরের ধুলো ঝরিয়ে হাতিটা মাটির একদিক থেকে অন্যদিকে ধীরে ধীরে সরে যেতে লাগলো। ওরা অবাক হয়ে দেখলো হাতিটা সরে যাওয়ার সঙ্গে সঙ্গে নিচের মাটিও ঠিক বর্গাকার আকৃতিতে ফাঁকা হয়ে গেল। হঠাৎ পাশের দেওয়াল থেকে কানে একটা মশাল নিয়ে মৈনাকবাবুর মশাল থেকে জ্বালিয়ে নিয়ে সেই গর্তের কাছাকাছি যেতেই ওরা দেখতে পেল ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। কানে ধীরে ধীরে নামতে শুরু করলো সে সিঁড়ি বেয়ে। তারপর ওরা তিনজনও নামতে শুরু করলো কানাইয়ের পিছু পিছু। এরপর যখন সিঁড়ি শেষ হলো ওরা দেখলো বিরাট একটা ঘর। ঘরের চারিদিকে প্রচুর বিরাট বিরাট পিতলের কুঁজোর মতন পাত্র দেখা গেল। এখানেও সেই একই রকম ঘুটঘুটে অন্ধকার, কিন্তু আশ্চর্যজনকভাবে ঘরটা ভীষণ স্যাঁতস্যাঁতে আর ঠান্ডা, আর মেঝেটাও ভিজে ভিজে মতো। কানাই এবার সেই রকম যান্ত্রিক সুরে বলে উঠল, যুবরাজ দেবদত্তের কষ্টার্জিত সঞ্চিত সম্পদ আছে এই ঘরে, সবই চারুমতির জন্য। যুগ যুগ ধরে থাকবে এ সম্পদ। মৈনাকবাবুর বুকের মধ্যে ধরাস করে উঠল। তবে কি ওই পাথরগুলো গুপ্তকক্ষের চাবি? আর এইখানে সত্যি সত্যি গুপ্তধন আছে? কানাই এগিয়ে গেল সেই কুঁজোগুলোর দিকে। একে একে পেঁচানো ঢাকনা খুলতেই মশালের আলোয় চকচক করে উঠল সব সোনালি মুদ্রা। রাশি রাশি সোনা, গুনে মেপে শেষ করা যাবে না সে সম্পদ। ওরা স্তম্ভিত হয়ে গেল হাজার হাজার বছর আগে দেবদত্তের ধনরাশির পরিমাণ দেখে। মৈনাকবাবু মনে মনে ভাবল, এত রাশি রাশি ধনসম্পদ মানব চক্ষুর আড়ালে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। ওরা ওখান থেকে চলে গেলে হয়তো কখনো আর এই সম্পদ কেউ চোখে দেখতে পাওয়া তো দূর, কেউ কোনোদিন জানতেও পারবে না। কিংবা চারুমতি আর দেবদত্তের গোপন প্রণয় আর পরিণতির ইতিহাসও চাপা পড়ে থাকবে। অথচ দেবদত্তের প্রজাদের পরম্পরা আজও টিকে আছে। অদ্ভুত এবং সাক্ষ্য প্রমাণ সহ এই কাহিনী মানুষকে জানাতেই হবে। আর এই সম্পদ ওরা নিশ্চয়ই সেগুলো উদ্ধার করে সরকারের কাছে পৌঁছে দেবে। এতগুলো ঐতিহাসিক সম্পদ, এগুলো এইভাবে নষ্ট হতে দেওয়া যায় না। কানাই যেন মৈনাকবাবুর মনের কথা হঠাৎ বুঝতে পারল। সে চিৎকার করে রাজকীয় ঢঙে বলল, এ সম্পদ এখানেই থাকবে আজীবন। কেউ যদি বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাকে আমি এই মুহূর্তে হত্যা করব। এ সম্পদ অশোক কন্যা আর যুবরাজ দেবদত্তের স্ত্রী চারুমতির জন্য উৎসর্গিত। মৈনাকবাবু কানাইয়ের সেই রূপ দেখে যেন খানিকটা ভয় পেলেন। মনের ভাব লুকোতে চাইলেন তাড়াতাড়ি। কানাই আবার বলতে শুরু করলো,
এখান থেকে তোমরা তাড়াতাড়ি বেরিয়ে যাও। ফাটার সময় এ ঘরে প্রবেশ করা গেলেও জোয়ারের আগে বেরিয়ে যেতে হবে, নইলে মৃত্যু হবে নির্ঘাত। জোয়ারের সময় এ ঘর পূর্ণ হয়ে থাকে জলে। শীঘ্রই তোমরা বেরিয়ে যাও। মৈনাকবাবু চারিদিকে তাকিয়ে দেখল কানাই বোধহয় ঠিক কথাই বলছে। তবে কি এখন জোয়ারের সময় এলো? কিন্তু চলে গেলে সম্পদের কি হবে? ভুবন কাকা চুপি চুপি খানিকটা মোহর তুলতে গেলে কানাইয়ের প্রচণ্ড ধমকে আর সাহস পায় না সে। কানাই এবার কয়েকটা ঘোড়া সরিয়ে দিলে দেখা গেল আবার একটা সুড়ঙ্গের মুখ। সেই পথ নির্দেশ করে কানাই ওদেরকে আবার বেরিয়ে যেতে বলল। কিন্তু ওরা এই সম্পদের কিনারা কি হবে ভাবতে ভাবতে ওই জায়গা ছেড়ে সহজে বেরোতে পারল না। এমন সময় হঠাৎ ছাদ চুঁয়ে প্রচণ্ড গতিতে নোনা জল ঢুকতে লাগলো সেই ঘরের মধ্যে। আর অন্যদিকে তাকিয়ে দেখলো ধীরে ধীরে দুদিকে সুড়ঙ্গ মুখ ঘর ঘর শব্দে অল্প অল্প করে বন্ধ হয়ে যাচ্ছে। মৈনাকবাবু চিৎকার করে সবাইকে বেরিয়ে যেতে বললেন। সবাই পড়ি কি মরি করে দৌড়াতে লাগলো সেই সুড়ঙ্গের মুখে। হাত বন্ধ সুড়ঙ্গের মুখ থেকে একে একে বেরিয়ে গেল ওরা। কিন্তু ওরা বেরিয়ে যাওয়ার পর লক্ষ্য করলো কানাই সেখান থেকে এখনো বের হয়নি। এদিকে সুড়ঙ্গের মাত্র কিছুটা অংশ খোলা রয়েছে। কানাই ওই সুড়ঙ্গের মধ্যে থাকলে নির্ঘাত মরে যাবে। ওরা চিৎকার করে কানাই কানাই বলে ডাকতে লাগলো। হঠাৎ মৈনাকবাবু ছুটে গিয়ে ঢুকে পড়লেন আবার সেই ঘরের মধ্যে। মহু আর ভুবন কাকা ভয় পেয়ে আটকাতে যাওয়ার আগেই মৈনাকবাবু চলে গেলেন। এদিকে সুড়ঙ্গ মুখের ধাতব দরজা প্রায় 1.5 হাত মতন খোলা আছে, আর একটু দেরি হলেই ওরা বন্ধ হয়ে যাবে চিরকালের জন্য। এমন সময় দেখা গেল মৈনাকবাবু তার সমস্ত শক্তি দিয়ে কানাইকে টেনে হিচড়ে বের করে আনছে। কানাই লুটিয়ে মাটি আঁকড়ে ধরে আছে। এদিকে মৈনাকবাবু প্রায় হামাগুড়ি দিয়ে বের হয়ে এলেন। কানাইয়ের প্রায় অর্ধেক অংশ দরজার ওপারে। এবার কাকা, মহু, মৈনাকবাবু একই সঙ্গে বাইরে থেকে কানাইকে সমস্ত শক্তি দিয়ে টেনে হিচড়ে অবশেষে বের করলেন। কাকা কানাইকে বুকের মধ্যে জাপড়ে ধরে হো হো করে কেঁদে ফেললেন। কি প্রচণ্ড ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে ওরা আবার বেঁচে গেল। কানাই অজ্ঞান হয়ে গেছে। মৈনাকবাবু আর কানাই একেবারে ভিজে চুপচুপে হয়ে গেছে। মহু কানাইয়ের মুখে চোখে জলের ছিটে দিতে লাগলো। কিছুক্ষণ পর কানাইয়ের জ্ঞান ফিরল। সে অন্ধকারের মধ্যে মশালের আলোয় সবার মুখের দিকে তাকিয়ে কি যেন ভাবতে লাগলো। মৈনাকবাবু কানাইয়ের হাত ধরে নিয়ে আবার ওরা একসঙ্গে সুড়ঙ্গ পথ বেয়ে চলতে লাগলো। কানাইও নীরবে ওদের সঙ্গ নিল। প্রায় আধ ঘন্টা এইভাবে চলার পর মৃদু মৃদু দিনের আলো দেখা পাওয়া গেল। তার মানে এটাই বাইরে যাবার পথ। কিছুক্ষণ পর ওরা সত্যিই বাইরে মুক্ত প্রকৃতির মধ্যে এসে হাঁপ ছেড়ে বাঁচল। ওদিকে সেই বহুমূল্য রাশি রাশি সম্পদ আর এক অজ্ঞাত ইতিহাস চাপা পড়ে রইল প্রকৃতির বুকে আজীবনের জন্য। এদিকটাতে জঙ্গল অল্প, এখান থেকে সমুদ্রের প্রবল গর্জন শোনা যাচ্ছে। তার মানে কাছাকাছি সমুদ্রও রয়েছে। ওরা সমুদ্রের আওয়াজ লক্ষ্য করে ছুটতে গেল। সমুদ্রের কাছে পৌঁছে ওরা যেন নতুন জীবন পেল। এই অভিযান হয়তো ওরা কখনো ভুলতে পারবে না। সমুদ্রের তীরে এদিক ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎ এক জায়গায় এসে ওরা থমকে গেল। একটা নরকঙ্কাল। এখনো সেই কঙ্কালের গায়ে কিছু কিছু ছেঁড়া জামা কাপড়ের অংশ অবশিষ্ট, এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো একজোড়া গামবুট। মলিন হয়ে গেলেও তা এখন অক্ষত অবস্থায় আছে। মৈনাকবাবু ছুটে গিয়ে সেই গামবুটের তলাটা উল্টে পাল্টে ঝেড়ে ঝুড়ে দেখতে লাগলো। তার মধ্যে থেকে বেরিয়ে এলো একটা প্লাস্টিকে মোড়া ডায়েরি। ওরা উৎসুকভাবে সে ডায়েরি খুলে দেখলো কয়েকটা নকশা করা রয়েছে এবং ইংরেজিতে লেখা আছে, এখানে সম্রাট অশোকের গুপ্তধন আছে, তার গুপ্ত প্রাসাদে। মৈনাকবাবু বললেন, সাহেব ভুল জিনিস জেনে প্রাণ খোয়ালেন। কাকা, মনে পড়ে কানাইয়ের বাবার সেই বোতলের কথাটা, যার মধ্যে একটা চিঠি আর একটা সবুজ পাথরের একটা ভাঙা টুকরো ছিল? ওই বোতলটি আসলে এই সাহেবের কঙ্কালের ভাসানো বোতল, যে বোতলের কারণেই আজ আমাদের অভিযান এত দূর পর্যন্ত পৌঁছে গেছে। এরপর ওরা সমুদ্রের পথ ধরে এঁকে বেঁকে মহুদের গ্রামে ফিরতে ফিরতে দেখল কয়েকটা নদী আর বঙ্গোপসাগরের মিলনস্থল, অর্থাৎ মোহনা। অনেকক্ষণ ধরে ওরা উপভোগ করল, বিশ্রাম নিয়ে আবার চলল। পথ হারিয়ে বহুদূর জঙ্গলের মধ্যে পৌঁছে গেল ওরা। রাত ঘনিয়ে এলো। ওরা সে রাত জঙ্গলের মধ্যেই আবার কাটালো। সকালে আবারও বহুদূর যাওয়ার পর একসময় মহু গ্রামে ফেরার একটা পথ খুঁজে পেল।
ওদের গ্রামে ফেরার পথে হঠাৎ দেখলো সেই 4 জন বিদেশি শত্রু এখনো জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। ওরা তখন চুপি চুপি লুকিয়ে চুরিয়ে গাছের আড়াল আড়াল থেকে পালিয়ে গেল সেই জায়গা থেকে। অবশেষে সূর্য যখন ডুবতে বসেছে সেই সময় ক্লান্ত শরীরে ওরা গ্রামে ফিরল। এরপর কানাই আবার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠে নিজের মধ্যে ফিরে এলো। কাকা আবার তার আগের কানাইকে ফিরে পেল। তারপর আনন্দ, হাসি, গল্পে, নাচে, গানে কেটে গেল প্রায় আরও 15-16 দিন। ইতিমধ্যে ওদের সেই সুবিশাল নৌকাও তৈরি হয়ে গেছে। এবার কানাইদের বাড়ি ফেরার পালা। চলে যাবার দিন, মোহর চোখে জল। গ্রামের অন্যান্য লোকেরাও এসেছে তাদের বিদায় জানাতে। প্রয়োজনীয় সমস্ত কিছু দিয়ে ওরা যথাসাধ্য সাজিয়ে দিয়েছে কানাইদের নৌকা। এদিকে মোহকে ছেড়ে মৈনাকবাবুর চলে যেতেও যেন ভীষণ কষ্ট হচ্ছে। বিচ্ছেদ বড়ই বেদনার। সোনা নদীর তীর থেকে নৌকায় উঠল ওরা। যাবার সময় ভুবন কাকা মোহকে কি যেন একটা হাতে দিল আর কানে কানে কিছু একটা বলে এলো। অতঃপর যতক্ষণ পর্যন্ত ওদের নৌকা দেখা যায় ততক্ষণ পর্যন্ত মোহ চেয়ে রইল ওদের নৌকার দিকে। কানাই এবার বুদ্ধি করে একটা শীষ দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে ছুটে এলো সেই শিশু দুটো। ওরাই হয়তো এবার পথ দেখাবে তাদের। মৈনাকবাবু বললেন, আচ্ছা কাকা, তুমি মোহকে কি বললে বলো তো কানে কানে? আর হাতে ওটা কি দিয়ে এলে? ভুবন কাকা তখন হাসতে হাসতে ধুতির কোঁচর থেকে বের করে আনলো যুবরাজ দেবদত্ত সেই সোনার মোহর। বলল, 4 জনের জন্য 4টি মোহর আনতে পেরেছি। আর মহু বেটিকে বলে এলুম ওসরা হয়তো আবার আসতে পারে। কিন্তু মৈনাকবাবুর যে মোহরের থেকে মহুকে বেশি দরকার ছিল। মৈনাকবাবু তাকিয়ে রইল নদীর পাড়ে দূরে দাঁড়িয়ে থাকা সেই সাঁওতাল মেয়েটির দিকে। তবে কি আবারও ফিরতে হবে তাকে? ওদিকে ভুবন কাকা বহুদিন পর গলা ছেড়ে গান ধরল। কুল নাই কিনার নাই নয়কো দরিয়ার পারি, সাবধানে সাহালাইও মাঝি আমার ভাঙা তরি রে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাহিলি রে, আমায় ডুবাহিলি রে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। শেষ হলো লেখিকা অনুরাধা হালদারের কলমে পাতালপুরীর গুপ্তধন। আজকের গল্পের গল্প পাঠে ছিলেন দীপম। গল্পে মাস্টার মশাই এবং রামচরণের চরিত্রে রমাকান্ত, কানাইয়ের চরিত্রে মৈনাক, জালালউদ্দিন এবং বাবুর চরিত্রে দিব্যেন্দু, মালতীর চরিত্রে মৌপিয়া, টেপির চরিত্রে সৃষ্টি, ভুবনের চরিত্রে কুমারজিৎ, মৈনাকবাবুর চরিত্রে সৌম্যদীপ, মহুর চরিত্রে রূপাঞ্জনা। গল্পের কোরাস ভয়েসে আমি সৌভিক, দিব্যেন্দু এবং রমাকান্ত। গল্পের শব্দ সংযোজনে সৃজা, আবহ সৃষ্টিতে আমি সৌভিক। এই সুন্দর পোস্টারটি ডিজাইন করেছেন সূর্য। পাতালপুরীর গুপ্তধন গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। যদি আপনার গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্পটি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে এখনই প্রেস করে দিন, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তবে আজ চলি, ফিরে আসব আরও একটি নতুন এবং রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রহস্য, রোমাঞ্চ, থ্রিলার এবং গল্প।